জাহাঙ্গীরনগরে যেটা হচ্ছে তোমার সাবজেক্টিভ জিকে, এই সাবজেক্টিভ জিকেটা অন্যান্য ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জিকে অংশ থেকে একটু বেশি ব্রড। অর্থাৎ এখানে তার অনেক ডিপ ঢুকে। ধরো পার্থক্যটা কোথায়, ধরো এই যে ভূগোল, আজকে আমাদের যে ক্লাসের টপিক সাবজেক্টিভ জিকে, জিওগ্রাফি, এইটার মধ্যে থেকে তোমরা এজ এ স্টুডেন্ট যারা বিভাগ পরিবর্তন করতেছো বা যারা আর্টস এর বা কমার্সের স্টুডেন্ট রয়েছে, তারা কতটুকু জানা উচিত? ধরো মোট কথা হচ্ছে যে একটা বেসিক আইডিয়া থাকলেই হয়ে যায়, যেটা স্বাভাবিকভাবে প্রয়োজন আদার্স ইউনিভার্সিটির জন্য। কিন্তু জাহাঙ্গীরনগরে এটা ফিক্সড করে দিছে যে না, তোমাদেরকে আমি এই জায়গা থেকে কোশ্চেন করব বলে দিছে। দ্যাটস ওয়াই তারা এইটার মধ্যে অনেক ইনডেপথ ঢোকার ট্রাই করে। সেই জন্য হচ্ছে এই সাবজেক্টিভ জিকে হওয়ার কারণেই একটু ভালোভাবে প্রিপারেশনটা নিতে হয়, মানে অন্যদের থেকে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগরের জন্য এটা একটু ডিটেলসে পড়তে হয়। তো বুঝতে পারতেছো যে এই প্রিপারেশনের মধ্যে আদার্স ইউনিভার্সিটি প্রিপারেশনটা এমনিতেই হয়ে যাবে, কারণ এখানে আমরা আরো ডিপ লেভেলে শিখবো আর কি। ঠিক আছে। সো অলরেডি অনেকে জয়েন করে ফেলছে, তো আমরা শুরু করি, ঠিক আছে? হুম, তোমরা ট্রাই করবা যে ক্লাসের শেষ পর্যন্ত অ্যাটেন্ড থাকার জন্য। ওকে, দেখো আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি। তো শুরুতে হচ্ছে আমরা কিছু হিস্ট্রিক্যাল ইনফরমেশন জানবো, যে হচ্ছে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো ভূগোল হচ্ছে কি, যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। এটা দুইটা শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি। তো জিও শব্দটার অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, এটা আমরা সবাই জানি। আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। ঠিক আছে। তো এই দুইটা সংমিশ্রণে আসছে হচ্ছে জিওগ্রাফি, যেটার অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। ওকে। সো ভূগোলের জনক বলা হয় কাকে, সেটা হচ্ছে ইরাটোস্থেনিস। এই নামটা মনে রাখবা, ভূগোলের জনককে, সেটা হচ্ছে ইরাটোস্থেনিস, যেহেতু এই ধরনের কোশ্চেন আসে। ওকে। তারপর দেখো প্রাচীন গ্রিসের এই ভূগোলবিদ প্রথম জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন। আর এই জিওগ্রাফি বা ভূগোলের দুই ধরনের এলিমেন্ট রয়েছে, একটা হচ্ছে তোমার তোমার জড় উপাদান, আর একটা হচ্ছে জীব উপাদান। মানে যেটার জীবন আছে সেটা হচ্ছে জীব উপাদান, আর যেটা জড় বা জীবন নাই সেটা হচ্ছে জড় উপাদান। ওকে। তো এখানে দেখো আবার কিছু ইনফরমেশন আছে এক্সট্রা, যে পরিবেশ দুই প্রকার, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে তোমার সামাজিক পরিবেশ। আবার ভূগোলের দুটি শাখা, একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানব ভূগোল। এত কিছু আমরা পড়বো না, আমরা একটু এইটার পার্থক্যটা দেখি, যে প্রাকৃতিক ভূগোল কোনটা। যে ভূগোলের এই শাখা ভৌত পরিবেশ এবং এর বিভিন্ন কার্য প্রক্রিয়া আলোচনা করে। আর মানব ভূগোলটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের বসবাস এবং জীবনযাত্রা, এই শাখায় আলোচনা করা হয় আর কি। সো এই হচ্ছে ভূগোলের হিস্ট্রিক্যাল কিছু ইনফরমেশন। ঠিক আছে, এখন আসো যে আমরা দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে শিখবো, একটা হচ্ছে জিপিএস আর একটা হচ্ছে জিআইএস। এটা থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে। সো জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। খেয়াল করো, গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা হচ্ছে কি, যে কোনো একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, দূরত্ব জানতে হচ্ছে জিপিএস ব্যবহার করা হয়। তারপর দেখো এটি দ্বারা কোনো স্থানের দিক, তারিখ এবং সময় জানা যায়। মোবাইল যে চুরি হয়ে যায়, যখন এই যে ধরো মোবাইল চুরি হয়ে গেছে, তারপর হচ্ছে ধরো একজনের বাইক চুরি হয়ে গেছে, তখন সেটাকে খুঁজে পাওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে জিপিএস, জিপিএস ট্র্যাকিং সিস্টেম যেটাকে আমরা বলতেছি। ঠিক আছে, এটা পরীক্ষা আসছে অলরেডি, যেহেতু যে মোবাইল চুরি হওয়ার ক্ষেত্রে সেটা আমরা কিভাবে কোন সিস্টেমের মাধ্যমে খুঁজে পাবো, সেটা হচ্ছে জিপিএস সিস্টেম। নেক্সট হচ্ছে তোমার জিআইএস, এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সো দ্য ডিফারেন্স ইজ, এটা হচ্ছে গ্লোবাল আর এটা হচ্ছে জিওগ্রাফিক, দুইটা কিন্তু আলাদা জিনিস, মনে রাখো। আর এই জিআইএস সিস্টেমটা হচ্ছে কিসের জন্য? এই যে ভৌগোলিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, এটা নিয়ে কাজ করে। এটার আবিষ্কারককে, এটা হচ্ছে রজার টমলিনসন। পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে যে জিআইএস এর প্রবক্তাকে বা এটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দেন, এটা হচ্ছে রজার টমলিনসন। এটা দিয়ে কি করে? এটা দিয়ে হচ্ছে যে ভূমি গবেষণা, তারপর আঞ্চলিক পরিকল্পনা, যোগাযোগ ব্যবস্থা, এগুলাকে বিশ্লেষণ করা হয়। সো এখন আসো যে হচ্ছে আমরা পৃথিবীর একটু ম্যাপটা দেখবো, সেখানে আমরা এই জিনিসগুলো বোঝার ট্রাই করবো। বলো তো আমরা বাংলাদেশি যারা যারা তারা কোন মেরুতে অবস্থান করতেছি? দুইটা মেরু দেখো, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। তো আমরা কোথায়? হুইচ ওয়ান? নর্থ পোল অর সাউথ পোল? বলো। উত্তর মেরু। উত্তর মেরু, অর্থাৎ আমরা হচ্ছে নর্থ পোলে। ঠিক আছে। এখন কেন নর্থ পোলে? আমরা কিন্তু অ্যাকচুয়ালি মিডলে অবস্থান করতেছি। মিডলে অবস্থান করার পরও জাস্ট একটু কিঞ্চিত পরিবর্তনের কারণে আমরা উত্তর মেরুতে পড়ে গেছি। আমাদের অবস্থানটা কোথায় জানো? আমাদের অবস্থানটা হচ্ছে অনেকটা এই এরিয়াতে। তো দেখো এই যে মাঝখান দিয়ে একটা সবচেয়ে বড় একটা রেখা যে এই দিক দিয়ে গেছে, এইটাকে বলা হয় হচ্ছে তোমার নিরক্ষরেখা বা বিষুব রেখা। কি বলা হয়? নিরক্ষরেখা বা বিষুব রেখা, ইংরেজিতে বলা হয় ইকুয়েটর। বিউপিতে কোশ্চেনটা আসছিল
যে পৃথিবীকে দুইটা পার্টে যে ভাগ করছে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে কি সাউথ পোল, এই ভাগ করার রেখাটাকে কি বলা হয়? রেখাটাকে বলা হয় ইকুয়েটর। ইকুয়েটর বা ডর, ডিও আরো লেখা থাকে, টরও লেখা থাকে, যাই বলো আর কি, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? বিষুব রেখা বা নিরক্ষরেখা। এবং এটা ডিগ্রি কত? এটা হচ্ছে 0 ডিগ্রি। আর আমাদের বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এর ঠিক উপরের দিকে, অর্থাৎ উত্তরের সাইডে 23.5 ডিগ্রিতে। আর এই যেই রেখাটা যাচ্ছে দেখো, তো এটা একটা কল আসতেছে। হুম। আচ্ছা, খেয়াল করো, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? আর স্ক্রিন দেখতেছো? জি বলো তো। ভাইয়া। ওকে, যেটা বলতেছিলাম যে এই যে রেখাটা গেছে মাঝখান দিয়ে, ঠিক এটাকে কি বলতেছি? এটাকে আমরা বলতেছি বিষুব রেখা বা নিরক্ষরেখা। এইটা ঠিক উপরের দিকে 23.5 ডিগ্রিতে যে রেখাটা গেছে এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। ইংরেজিতে এটার নাম কি বলতো? ট্রফিক অফ, কি বলা হয়? ক্যান্সার। ক্যান্সার। ট্রফিক অফ ক্যান্সার। সো এই যে কর্কট ক্রান্তি রেখাটাই কিন্তু আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে। বিউপিতে কোশ্চেনটা ডিরেক্টলি আসে যে বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে এই রেখাটা কি? এটা হচ্ছে ট্রফিক অফ ক্যান্সার। সেখানে কর্কট ক্রান্তি রেখা থাকবে না, কারণ ইংলিশ ভার্সনে আসবে তাই। আর এর ঠিক নিচের দিকে যেটা 23.5 ডিগ্রি বরাবর নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে, সেটাকে বলতেছি আমরা মকরকান্তি রেখা। হ্যাঁ, এখন এইটার আবার ইংরেজি নাম হচ্ছে তোমার ট্রফিক অফ ক্যাপ্রিকন। ক্যাপ্রিকন। তোমাদেরকে যদি একটু জিজ্ঞেস করি যে ক্যান্সার বা এই যে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এটা কেন এই নামগুলো দেওয়া হয়েছে, তোমাদের কি মনের মধ্যে কখনো প্রশ্ন জাগছে যে কেন এই নামটা দেওয়া হয়েছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এত নাম থাকতে কেন কর্কট, কেন মকর? বলো তো, জানো এনিওয়ান? আচ্ছা, সমস্যা নেই, নাই জানতে পারো। কর্কটক্রান্তি রেখাটা নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে অঞ্চলটা দেখতেছো, মানে বিষুব রেখার ঠিক 23 ডিগ্রি উপর দিয়ে যে রেখাটা গেছে, এই রেখা বরাবর কাঁকড়া বেশি। কাঁকড়া তো চিনো তোমরা? কাঁকড়া ইংরেজি কি? ক্র্যাবস মেবি, আই গেস। সো এই কাঁকড়া বেশি হওয়ার কারণেই এটাকে নাম দেওয়া হয়েছে কর্কটক্রান্তি। আর ঠিক নিচের এই যে এই রেখাটা গেছে যেটা হচ্ছে তোমার মকরক্রান্তি রেখা, এই দিকে যে রিজিয়ন গুলো, এইগুলা তো হচ্ছে তোমার মাকড়সা বেশি। ঠিক আছে, এই জন্য নাম দেওয়া হচ্ছে মকরক্রান্তি রেখা। আই গেস এটা এখন তোমাদের মাথায় থাকবে। এবার চলে আসো নিচে, যে আমরা আরেকটু ইনফরমেশন পড়ি। সেটা হচ্ছে এই যে অক্ষরেখার ভিতরে কি কি আছে, যে ল্যাটিচিউড, অক্ষরেখা কি কি বলে? ল্যাটিচিউড। আর এরপর দেখো যে পৃথিবীর বৃহত্তম অক্ষরেখা কি, সেটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। প্রশ্ন করতে পারো যে ভাইয়া, বৃহত্তম অক্ষরেখাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতেছি, ইকুয়েটর বলতেছি, তাহলে বাকিগুলা কোনগুলা? এই যে দেখতেছো এই যে লাইনগুলা, এই যে এরকম লাইনগুলা যেগুলো গেছে, অর্থাৎ আড়াআড়ি ভাবে যেটা গেছে হরিজন্টালি, এই লাইনগুলোই হইতেছে তোমার অক্ষরেখা বা ল্যাটিটিউড। ঠিক আছে, অর্থাৎ এটা যদি গ্লোবস হয় পৃথিবীর, তাহলে আড়াআড়ি ভাবে যেগুলো গেছে সেগুলাকে বলা হচ্ছে ল্যাটিটিউড। আর সবচেয়ে বড়টাই তো একদম মাঝখান দিয়ে যাবে, কারণ উপরের দিকে যাও ছোট হয়ে যাবে, নিচের দিকে আসো ছোট হয়ে যাবে, এই জন্য সবচেয়ে বড়টাকে কি বলা হয়? বলা হয় হচ্ছে তোমার নিরক্ষ বা বিষুব রেখা। আচ্ছা, এরপর দেখো যে অক্ষাংশ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে তোমার এই যে সেক্সটেন্ট যন্ত্রের মাধ্যমে, একটা হচ্ছে ধ্রুব তারার সাহায্যে। তো সেক্সটেন্ট যন্ত্রটা সম্পর্কে একটা নোট দেওয়া আছে যে যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায় তাকে সেক্সটেন্ট যন্ত্র বলা হয়। সূর্যের উন্নতি কোণ অবনতি কোণ এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? যেহেতু বি ইউনিটে এই ধরনের ম্যাথ আসে, উন্নতি কোণ থেকে অবনতি কোণ থেকে, ওই যে থিটার ম্যাথ গুলো তোমরা করছো না? সাইন থেটা, তারপরে কস থেটা, ট্যান থিটার ম্যাথ গুলো করছো, সেখানে কিন্তু এই জিনিসগুলো ছিল। অর্থাৎ উন্নতি কোণটা হচ্ছে অনেকটা এরকম, ধরো এটা একটা ত্রিভুজ যদি হয়, তারপরে এটা একটা ত্রিভুজ। সো এই যে কোণটা, মানে এই দিক দিয়ে যদি একটা সূর্য থাকে, সে ফর এক্সাম্পল এখানে একটা সূর্য আছে, তো এই যে সূর্য বরাবর যে কোণটা, এই কোণটা কি হচ্ছে তোমার উন্নতি কোণ বলা হয়, ধরো 30 ডিগ্রি দিলাম। ওকে। আর অবনতি কোণটা হচ্ছে কি রকম, যখন তুমি এরকম একটা প্যারালাল লাইন টানবা, প্যারালাল লাইন, সেইটা এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলে অবনতি কোণ। মানে এই যে ভূমির সাথে প্যারালালি উপরের দিকে একটা লাইন টানছো, তারপরে দেখো যে এই যে কোণটা উৎপন্ন হয় এটাকে বলা হয় অবনতি কোণ। এই কনসেপ্টটা মাথায় রেখে জাস্ট এতটুকু জানলেই হবে, ম্যাথে কাজে দিবে। এবার আসো যে তোমার নিরক্ষরেখা বা বিষুব রেখা সম্পর্কে এখানে একটু বলা আছে যে এটার আরেকটা নাম কি, বিষুব রেখা বা নিরক্ষরেখা। এটা উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে বলা হয় উত্তর গোলার্ধ, এবং দক্ষিণ দিকে পৃথিবীর অর্ধেককে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আর এটা ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি, দ্যাটস ইট। তারপর আসো যে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি, এখানে লেখা আছে দেখো যে উত্তর গোলার্ধে, আবার বলতেছি উপরের দিকে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি বরাবর যে রেখাটা গেছে সেটাকে আমরা বলতেছি কর্কটক্রান্তি রেখা বা ট্রফিক অফ ক্যান্সার। এবং
দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি বরাবর যেটা আছে সেটাকে আমরা বলতেছি মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। সো আমাদের বাংলাদেশ হচ্ছে কুমিল্লা এবং ফরিদপুরের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা গেছে। ডিরেক্টলি বিউপিতে কোশ্চেন আসছে যে কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে, ক্রস করছে। একটা হচ্ছে কুমিল্লা আর একটা হচ্ছে ফরিদপুর। ওকে, কুমিল্লা এবং ফরিদপুর টোটস্থ করে ফেলবা। ফরিদপুরের এক্সাক্ট দেওয়া আছে, দেখো ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কর্কটক্রান্তির রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মিলনস্থল। তো কোথায়? ফরিদপুরের ভাঙ্গা উপজেলাটা। আর এখানে বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হচ্ছে। কি? বঙ্গবন্ধু মান মন্দিরটা এখানে। এবার আসলে যে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত। সুমেরু বৃত্তটা হচ্ছে কোনটা বলি, এই যে যেমন তোমার উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রিকে বলা হয় আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত। আর নিচের দিকে দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রিকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল। এই যে এখানে আমরা যদি এটা দেখি, এই যে দেখো 66.5 ডিগ্রি দক্ষিণ বরাবর যেটা সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। আর এই যে 66 বরাবর 0.5 ডিগ্রি বরাবর উপরের দিকে যেটা উত্তর মেরুতে, সেটাকে বলা হচ্ছে কি তোমার আর্কটিক বা সুমেরু। আর এর নিচেরটা হচ্ছে কুমেরু। তো এখন তোমাদের ম্যাপের এই প্রত্যেকটা কনসেপ্ট আই গেস ক্লিয়ার। তোমরা জাস্ট পড়বা এইভাবে, এখান থেকে কোশ্চেন চলে আসবে এরকম। এবার আসলে যে আমরা দ্রাঘিমা রেখার মধ্যে চলে আসি। দ্রাঘিমা রেখা হচ্ছে কোনটা? ধরো এই হচ্ছে যদি গ্লোবস হয় পৃথিবীর, তাহলে এই যে উপর দিকে ভার্টিক্যালি উলম্ব বরাবর যে রেখাগুলা, সেগুলো হইতেছে দ্রাঘিমা রেখা। এই যে এখানে ম্যাপে দেখো উপরের দিক বরাবরও কিন্তু কিছু রেখা গেছে। এই যে এই রেখাগুলো একটু বাঁকা বাঁকা ভাবে দেওয়া হয়েছে, কারণ পৃথিবীটা তো গোলাকার, তাই না? গোলাকার। এখন তুমি যদি এইভাবে সোজাসুজি ডাকতানো সেটা তো হবে না। এই জন্য এটাকে একটু বাঁকা করে দেখানো হয়েছে যে পুরো পৃথিবীতে এইভাবে এইভাবে গেছে। এটাই হচ্ছে কি, এটাই হইতেছে তোমার দ্রাঘিমা রেখা। আচ্ছা, মাঝে মধ্যে ক্লাস থেকে দেখি যে কয়েকজন জয়েন করো আবার বের হও, তোমাদের কি নেটওয়ার্কের প্রবলেম আছে নাকি? আজকে তো ওয়েদার কোথাও প্রবলেম হওয়ার কথা না। আর এই ক্লাস যদি না করো জাহাঙ্গীরনগরে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসো যে দ্রাঘিমা রেখা এবং এর বিভিন্ন অংশ। দ্রাঘিমা রেখা হইতেছে কি, যেটা উলম্ব বরাবর থাকবে লাইনগুলো সেগুলো। তো এখানে একটা কনসেপ্ট আছে, দেখো যুক্তরাজ্যের বা ইউকে, যেটা যুক্তরাজ্য বা ইউকে শহরের কাছে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান বলে। গ্রিনিচ দ্রাঘিমা রেখার ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি এবং অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাকেও মিনিটে এবং সেকেন্ডে ভাগ করা হয়েছে। দ্রাঘিমা রেখার প্রতি 1 ডিগ্রি পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে কত? 4 মিনিট। এই যে তোমার দ্রাঘিমা রেখাগুলো এখানে যাচ্ছে, এটা যে 1 ডিগ্রি পরিবর্তন হয় এদিকে এদিকে, এটার কারণে টাইমের একটা ডিফারেন্স চলে আসে। টাইমের পরিবর্তন হয় প্রতি 4 মিনিট, 1 ডিগ্রিতে 4 মিনিট পরিবর্তন হয়। এই কোশ্চেনটা মাথায় রাখবা, পরীক্ষা কোশ্চেন দিয়ে দিবে। অথবা তোমাকে ডিগ্রির মান পরিবর্তন করে দিবে যে তাহলে কত মিনিট পরিবর্তন হবে, তখন তুমি এক্সাক্টলি ক্যালকুলেশনটা করে নিবা। একের জন্য 4, তাহলে এতর জন্য এত, এইভাবে আর কি। এই ধরনের কোশ্চেন দেয় কিন্তু যেহেতু। তারপর দেখো যে বাংলাদেশ গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত বলে বাংলাদেশের সময় 6 ঘন্টা, অর্থাৎ দেখো 90 × 4 মানে 360 মিনিট ইকুয়াল টু 6 ঘন্টা এগিয়ে। তো এটা অ্যাকচুয়ালি কেন হয়? তোমরা তো এই জিনিসটা সবাই পড়ছো, GMT+6 পড়ছো না? সবাই পড়ছো ম্যাক্সিমাম, যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিছো সবাই এই জিনিসটা পড়ছো কিনা, যে বাংলাদেশের যে টাইমটা সেটা GMT+6। দ্য রিজন ইজ দিস, যেটা 90 ডিগ্রি পূর্বে অবস্থিত বলে সেখানে 90-এর সাথে 4 মিনিট গুণ করে 360 মিনিট, তার মানে 6 ঘন্টা এগিয়ে থাকে। এখন মনে থাকবে তো আজীবন? তো এটাই হচ্ছে কারণ। এবার আসলে দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থানীয় সময়ের পার্থক্য দিয়ে তুমি দ্রাঘিমা রেখা নির্ণয় করবা, অথবা গ্রিনিচ সময় দ্বারা এটাকে নির্ণয় করা যায়। জাস্ট জেনে রাখো, দ্যাটস, তাইলেই হবে। আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা। এই যে এটা একটুকু যে শুধু মনে রাখলে হবে যে এই যে দ্রাঘিমা রেখা বলতেছে উলম্ব বরাবর, এটার যেটা 180 ডিগ্রি বরাবর আছে সেটাকে বলতেছে আন্তর্জাতিক তারিখ রেখা। ওকে, নেক্সট আসো যে তোমার প্রতিপাদ স্থান বা এন্টিপোড। ইংরেজিতে কি বলা হয়? এন্টিপোড। যে গোলাকৃতির কারণে পৃথিবীর প্রত্যেকটি স্থানের বিপরীত আরেকটি স্থান থাকে। ধরো পৃথিবীতে যেহেতু গোলাকার, তার মানে এই পাশ থেকে যদি তুমি একটা বুলেট ছোড়ো, যদি পৃথিবী ভেদ করে সেটা বের হয়ে যায়, তাহলে আবার অপর পাশে দিয়ে বের হবে। এরকমই একটা কনসেপ্ট, যে এই পাশ থেকে ওই পাশে ঠিক বিপরীত একটা প্লেস আছে। তো ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে স্পর্শ করে, সেই বিন্দুটি হচ্ছে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান। মানে এই যে এখান দিয়ে তুমি ঢুকতেছো, ঠিক এক্সাক্ট মানে বরাবর যদি যাও, তাহলে যে পয়েন্টে গিয়ে বের হবা, তাহলে ওই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের প্রতিপাদ স্থান। এটাই হচ্ছে কনসেপ্ট আর কি। সো আমাদের যে বাংলাদেশের প্রতিপাদ স্থানটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের চিলের নিকটে। কোথায়? প্রশান্ত মহাসাগরের চিলের নিকটে অবস্থিত। এই ইনফরমেশনটা মনে রাখবো, পরীক্ষা আসে। দ্যাটস ইট।
এবার চলে আসো যে মানচিত্র সম্পর্কে। তো সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র সর্বপ্রথম অঙ্কন করেন কে, বলো? এটা হচ্ছে জেমস রেনেল। ঠিক আছে, জেমস রেনেল। এবং মানচিত্রগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেল অনুসারে আর একটা হচ্ছে বিষয়বস্তু অনুসারে। যারা এই যে মানচিত্র বা ম্যাপ নিয়ে কাজ করে তাদেরকে ইংরেজিতে কি বলা হয়, দেখি পারো কিনা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কার্টোগ্রাফি। রাইট, তাদেরকে বলা হয় কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার মনে থাকে যেন। দ্য সায়েন্স রিলেটেড উইথ ম্যাপ, সেটাকে কি বলবা, কার্টোগ্রাফি। বা সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ বিল্ডিং ম্যাপ, দ্যাট ইজ কল্ড কার্টোগ্রাফি। এবার মনে রাখবা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন চলে আসতে পারে। তো দেখো, স্কেল অনুসারে মানচিত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্র আর একটা হচ্ছে বৃহৎ। তো এখানে একটা অনুপাত আছে দেখো। বৃহৎ স্কেলের মানচিত্রের স্কেল সাধারণত 1:10,000 হয়ে থাকে। এটা বিসিএস এর কোশ্চেন। এখন এটা কি? এটা হচ্ছে মুখস্থ। এটার আর্গুমেন্ট আমার জানা নাই, তাই এটা তোমরা ডিরেক্ট মুখস্থ করবা এক্স্যাক্টলি, যেহেতু কোশ্চেন আসে যেটা অনুপাতটা কত। বৃহৎ স্কেলে মানচিত্রের স্কেলে অনুপাত হচ্ছে 1:10,000। অপশনে 1,000 থাকবে, 100 থাকবে। তো 10,000টা মনে রেখো, অনেকে এটা ভুল করে ইনফরমেশন না জানার কারণে। এটা বিসিএস ও দেখো আসছে। তারপর আসলে তোমার পৃথিবীর আকার আকৃতি। তো পৃথিবী কিন্তু ফুললি একদম গোলাকার না, এটা হচ্ছে তোমার অবিগত গোলক, মানে অবলেট স্পেরিয়ড, ডিম্বাকার টাইপের আর কি। বোঝা গেছে? খুবই সিম্পল জিনিস। এখন ডিম্বাকার হওয়ার কারণে এখানে একটা প্রবলেম হয়ে গেছে। সেটা হচ্ছে পৃথিবীটা তুমি হচ্ছে এরকম ভাবে যদি চিন্তা করো, সাপোজ এই হচ্ছে পৃথিবী। এটা কি আদৌ পৃথিবী মনে হচ্ছে? আচ্ছা, সাপোজ ধরো এটাই পৃথিবী। তো পৃথিবী এরকম হওয়ার কারণে এই বরাবর যে লেনটা, এই ব্যাসটা যতটুকু বড়, এই বরাবর যে ব্যাসটা সেটা কিন্তু ততটুকু বড় না। মানে এটা হচ্ছে একটু বড়, আর এটা হচ্ছে তার চেয়ে একটু ছোট। তো এই যে মানে হরিজন্টালি যে ব্যাসটা সেইটা এবং ভার্টিক্যালি যে ব্যাসটা সেইটার মাঝখানে ব্যবধানটাই হচ্ছে তোমার 43 কিলোমিটার। তার মানে পৃথিবীর এই বরাবর যতটুকু দূরত্ব আর পৃথিবীর উপর দিকে যতটুকু দূরত্ব, এর ব্যবধান কতটুকু? 43 কিলোমিটার। এই জিনিসটা এখানে দেখো। এই যে মেরুদেশীয় ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার, এবং নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757। তাহলে 12,757 থেকে 12,714-কে যদি মাইনাস করো তাইলে তুমি 43 পেয়ে যাবা। এই হচ্ছে 43 কিলোমিটার। এখন মনে থাকবে সবার, বলো? পরীক্ষা আসে কিন্তু, খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার আসো যে পৃথিবীর গতি। পৃথিবীর গতি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। এখন এটা এটা কি দেখো, পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিজ অক্ষ বা মেরুরেখার উপর আবর্তন করে। এই জন্য গতিটা হচ্ছে দুই প্রকার, কি কি? আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতিকে ইংরেজিতে বলা হয় রোটেশন, আর বার্ষিক গতিকে ইংরেজিতে বলা হয় রেভলিউশন। সো আহ্নিক গতির কারণে কি কি পরিবর্তন ঘটে এবং বার্ষিক গতির কারণে সরি, পানি খেয়ে নিই। আজকে তোমাদের ক্লাস লেট করার পেছনে কারণ হইতেছে, আমি ক্যাম্পাসে ছিলাম বাইরে ফ্রেন্ডদের সাথে বাইকে, কারণ এরা বাইক থামায় না, খালি ঘুরে, একবার এখানে যায় একবার ওখানে যায়। আমি যত বলতেছি আমার ক্লাস নিতে হবে, কে শুনে কার কথা। পরে ক্যাম্পাসে খালি কয়েকবার চক্কর দিল, ঘুরলো। পরে লাস্টে গিয়ে আসছে আর কি, এই জন্যই 11টা বেজে গেছে। বুঝছো? খেয়াল করি যে আহ্নিক গতি যেটা বা রোটেশন, এটার কারণে তোমার পৃথিবীর দিন রাত্রি সংঘটিত হয়। যে আমরা যে দিন দেখি রাত দেখি, এটা কেন হয়? এটা হয় হচ্ছে আহ্নিক গতির কারণে। জোয়ার ভাটা নদীতে যে তোমার লোইব, তারপরে এটা কি বলে, লোইব আর একটা কি, লোইব মানে হচ্ছে ভাটা, জোয়ারের ইংরেজি কি ভুলে গেছি। তো এই যে জোয়ার ভাটা হয় সেটা হচ্ছে তোমার আহ্নিক গতির কারণে হয়। বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের সৃষ্টি, এগুলো হয়। তার তাপমাত্রা তারতম্য সৃষ্টি হয়। সময় গণনা এবং সময় নির্ধারণ হয়। উদ্ভিদ এবং প্রাণী জগৎ সৃষ্টিও হয়েছে মূলত এই আহ্নিক গতির কারণে। আর বার্ষিক গতির কারণে কি কি হয়? দেখো, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে, মানে দিন এবং রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে হচ্ছে আবার বার্ষিক গতির কারণে। এবং ঋতুর পরিবর্তনটাও বার্ষিক গতির কারণে হয়। তো তোমাদেরকে কোশ্চেন জাহাঙ্গীরনগরে কিভাবে দেয় দেখো, তারা বলবে যে নিচের কোনটি আহ্নিক গতির কারণে হয় না। সেখানে একবার অপশনে দিব যে দিবারাত্রির পরিবর্তন, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, জোয়ার ভাটা, বায়ু প্রবাহের পরিবর্তন। তাহলে অ্যান্সার কি হবে? তোমরাই বলো। কোনটি আহ্নিক গতির কারণে পরিবর্তন হয় না? দিবারাত্রি সংগঠন, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি, জোয়ার ভাটা, বায়ু প্রবাহ। দিবারাত্রি। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি। এ বাকিরা কি ঘুমাইছো নাকি? অ্যান্সার দিচ্ছ না কেন? যা পড়াই দিছি তাই তো জিজ্ঞেস করতেছি, চুপ করে থাকো সবাই। একটু অ্যান্সার করার ট্রাই করো। ঠিক আছে। তারপর দেখো যে ঋতুর পরিবর্তন। এখন ঋতু হচ্ছে বাংলাদেশে
চারটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। বাট আমার কাছে মনে হয় বাংলাদেশে সবসময় গরমই থাকে, শীতকাল থাকে মাত্র 3 মাস। এটা কিছু হইলো? মানে খুবই প্যারা একটা ব্যাপার। বিদেশে যদি যাইতে পারতাম ফ্যামিলি ট্যামিলি সব সহ তাহলে চলে যেতাম। বাট দ্য ফ্যাক্ট ইজ বাপ মার একমাত্র ছেলে, তো এই জন্য যাইতে পারবো না। এখন দেখো যে ঋতুর পরিবর্তনের কারণটা কি, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির পরিবর্তনের মানে এগুলোর কারণে এটা হয়। তারপর পৃথিবী গোলাকার আকৃতির কারণে হয়, উপবৃত্তাকার কক্ষপথ তাই হয়, কৌণিক অবস্থানের কারণে হয়, বার্ষিক গতির কারণে হয়। সেখানে অনেকগুলো কারণ আছে, জাস্ট কয়েকবার রিডিং করবা, দ্যাটস ইট। এবার আসো যে এই জায়গাটা থেকে বিউপিতেও 1 মার্ক চলে আসে, যেউতে তো আসি মাঝে মধ্যে। তো এটা কি, এটা হচ্ছে যে তোমার দিন রাত্রির যে দৈর্ঘ্য। দেখো এখানে কয়েকটা ডেট দেওয়া আছে, যে দক্ষিণ গোলার্ধে, যেটা হচ্ছে নিচে, আমরা কিন্তু দক্ষিণ গোলার্ধে না, দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। আর উত্তর গোলার্ধে শীতলতম মাস হচ্ছে তোমার জানুয়ারি। অর্থাৎ একটা একটার ভাইস ভার্সা, কিন্তু খেয়াল করে দেখো। আবার দেখো দক্ষিণ গোলার্ধে শীতলতম মাস হচ্ছে জুলাই, আর উত্তর গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জুলাই। তো আমরা যদি চিন্তা করি, শুধু একটা মনে রাখবে, আমি তোমাদেরকে এখানে একটু লিখে দিচ্ছি, জাস্ট একটা, জাস্ট ওয়ান। তো তুমি যে, আমরা যেহেতু উত্তর গোলার্ধে আছি তাই আমরা উত্তর গোলার্ধেরটাই জানি। উত্তর গোলার্ধে শীতলতম মাস কোনটা? জানুয়ারি। নর্মালি আমাদের দেশে তো কি দেখো, যে জানুয়ারি মাসেই তো সবচেয়ে বেশি শীতটা পড়ে, তার মানে জানুয়ারি মাস উত্তর গোলার্ধে শীত। আবার জুলাই, জুলাই মাসে কিন্তু সবচেয়ে বেশি গরম পড়ছে, তাই না? তাহলে হচ্ছে উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি গরম পড়ে জুলাই মাসে। দ্যাটস ইট। আর ভাইস ভার্সা উপরে হয়ে যাবে, যেখানে উত্তর গোলার্ধে গরম বেশি সেই সময় তোমার দক্ষিণ গোলার্ধে শীত বেশি। ওকে। আবার এখানে যদি শীত হয় তাহলে ওইখানে গরম বেশি। এইভাবে তুমি জাস্ট একটা মনে রাখবা, তাইলেই হবে। এবার আসো দিন রাত্রির বেলাতে। তো উত্তর গোলার্ধে এইটা মনে রাখবা তুমি, দক্ষিণ গোলার্ধেটা জাস্ট অ্যাজিউম করে নিবা, এটা পড়ার দরকার নেই, এটা এমনিতেই বোঝা যাবে। উত্তর গোলার্ধে দেখো দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হচ্ছে 21 জুন। তাহলে ঠিক অপোজিট পাশে দক্ষিণ গোলার্ধে সেটা হবে ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত। শেষ। 22 ডিসেম্বর কি হয়েছে? উল্টা, ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত, আর এইখানে ঠিক ভাইস ভার্সা। আর 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ দিন এবং রাত্র সমান। তাইলে এখন কি মাস চলে? এখন তো সেপ্টেম্বর চলে, তাই না? সেপ্টেম্বর যদি হয়, আজকে কত তারিখ? আজকে 24 তারিখ। তার মানে গতকালকে সব জায়গায় সেম ছিল, এই নাকি? এখন সেপ্টেম্বর মাসই তো চলতেছে, বলো না কেন? হ্যাঁ, জি ভাইয়া। সেপ্টেম্বর। তার মানে গতকালকে কিন্তু পৃথিবীর উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সবাই সবসময় মানে সেম, পৃথিবীর রাতের দৈর্ঘ্য দিনের দৈর্ঘ্য সেম ছিল। বুঝা গেছে? আচ্ছা, এবার চলে আসো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা। এটাকে বলে হচ্ছে যে কোঅর্ডিনেট, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। তো বাংলাদেশ যেহেতু দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেহেতু এটার অক্ষাংশ দ্রাঘিমাংশ দুইটাই আমাদের মনে রাখতে হবে। এটা বিসিএস এডমিশন সব জায়গায় আসে। এটা কত থেকে কত? 20, 34 থেকে 26, 38 উত্তর অক্ষাংশ, তার মানে হচ্ছে ল্যাটিটিউড। আর দ্রাঘিমাংশ বরাবর হচ্ছে কি, 88, 01 থেকে 92, 41, সেটা হচ্ছে কি, ইস্ট লঙ্গিটিউড। ওকে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। বিউপিতে এন আর ই লেখা থাকবে, তো এটা মাথায় রাখবা। আর বর্গ কিলোমিটার আয়তন 610 হয়ে গেছে এখন, আগে ছিল 570। দ্যাটস ইট। বাকি ইনফরমেশন এখানে, এই যে সীমান্য উত্তর পূর্বে দক্ষিণ পশ্চিম, এগুলো তোমাদেরকে আমি পড়াইছি বিউপির ইংরেজি ভার্সন ক্লাসে, এগুলো খুব সুন্দর করে পড়াইছি। এটা এখানে আমরা স্কিপ করতে পারি, বাট পড়তে হবে, পড়ে নিও, আবার বাদ দিয়ে দিও না। আর এই যে মোট সমুদ্র, সমুদ্র সীমা, ওই সীমা সেই সীমা, এগুলোও পড়াইছি। দেখো বাংলাদেশের সর্বমোট সীমারেখা হচ্ছে এত 5138 কিলোমিটার। এটা বর্ডার গার্ডেরটা পড়বা, কারণ যেহেতু সীমানা নিয়ে কাজ করে বিজিবি, তাহলে তো আমরা ওদেরটাই পড়তে হবে, বাকিগুলো আমরা প্রায়োরিটি দিব না। তো এখানে বাংলাদেশের সর্বমোট স্থল সীমা হচ্ছে 4427। তারপর দেখো উপকূলীয় দৈর্ঘ্য হচ্ছে 711। এই দুটাকে সাম আপ করলেই কত হয়ে যায়? এই দুটাকে সাম আপ করলেই হয়ে যায় হচ্ছে 5138। দেখো এই যে টোটাল স্থলেরটা, টোটাল যদি সমুদ্রটা যোগ করো তাইলে হয়ে যাবে সর্বমোটটা। হুম। আর এই যে রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। পার্থক্যটা বিউপি ক্লাসে বলছি, আবার বলতেছি। রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে তুমি যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করতে পারবা, সেখানে বোম ব্লাস্ট হোয়াট এভার ইট ইজ। কিন্তু ইকোনমিক যেটা বা অর্থনৈতিক যেটা, সেখানে গিয়ে শুধুমাত্র ইকোনমিক কার্যকলাপ গুলো করতে পারবা, সেখানে গিয়ে চাইলে তুমি একটা বোম ব্লাস্ট করে চেক করতে পারবা না, কারণ সেটা অন্যান্য দেশের জন্য হার্মফুল হতে পারে। কারণ তাদের দেশের নৌ জিনিসগুলা সেগুলা কাছাকাছি থাকতে পারে, তাদের একটা ক্ষয়ক্ষতি হতে পারে, তাদের জনগণ মারা যেতে পারে, সে একটা ইফেক্ট করতে পারে, দ্যাটস ওয়াই। আর এই যে 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার, এই ইনফরমেশনটা মনে রাখবে। এটা তোমার যেহেতু চলে আসে এই ধরনের মানে পরিমাপগত ইনফরমেশন থেকে, 1 ইঞ্চিতে কত মানে সেন্টিমিটার, তারপর 1 কিলোমিটারে কত মাইল, 1 মাইলে কত কিলোমিটার, 1 কোটিতে কত মিলিয়ন, বা 1 ট্রিলিয়নে কত কোটি, এভাবে এই ধরনের যে পরিমাপগত ইনফরমেশন, এখান থেকে বি ইউনিট 1 মার্ক থাকে। ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবার আসলে বাংলাদেশের সাথে সীমানা আছে কয়টি দেশের? দুটি দেশের, একটা হচ্ছে ভারত এবং মিয়ানমার। এরপরে দেখো এখানে সমুদ্র সীমা ভারতের সাথে কত, 4156 কিলোমিটার, মিয়ানমার সাথে 271 কিলোমিটার। এবং বাংলাদেশের টোটাল 32টা জেলা এই যে দুইটা দেশের সাথে কানেক্টেড। ইন্ডিয়ার সাথে 30টা, মিয়ানমারের সাথে 3টা, যোগ করলে হচ্ছে 32টা, কেননা একটা হচ্ছে কমন যেটা একই সাথে ভারত এবং মিয়ানমারের সাথে আছে, দ্যাটস ওয়াই তোমার 30 + 3 = 32, ঠিক আছে। তারপর দেখো যে সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে এই যে এগুলা মিয়ানমার সীমান্তবর্তী জেলা কি কি: রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। আর এখানে আরো কিছু বলা আছে, যেমন দেখো এই যে ইন্ডিয়ার সাথে 30টি জেলাতে কানেক্টেড, পাশাপাশি তাদের রাজ্য হচ্ছে 5টি কানেক্টেড, কি কি: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। ওকে, দ্যাটস ইট। সো নেক্সট আসো যে বঙ্গোপসাগর। তো তোমরা এই পর্যন্ত কি বুঝছো? এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি এতটুকু কি ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ। এগুলা জাস্ট এই যে আমি তোমাদেরকে এইভাবে পড়াচ্ছি, রেকর্ড ক্লাসটা এইভাবে দিব, প্লাস এই শিটটা এইভাবে দাগানো অবস্থায় দিয়ে দিব। তো তোমরা এইভাবে পড়ে নিয়ে নিজের সুন্দর করে একটা নোট করবা, নোটটা পারলে আমাকে দিবা, ঠিক আছে? যাতে করে ধরো আমি তোমাদের নোট দেখে দেখে পরবর্তী ব্যাচে আবার পড়াইতে পারি। কথা বোঝো নাই? তো সুন্দর করে একটা নোট করো এই সাবজেক্টিভ জিকে গুলোর উপরে। ওকে, এখন আসো যে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ইংরেজি নাম কি বলো তো? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল। সেই বঙ্গোপসাগরে কয়েকটা জায়গা আছে, একটা হচ্ছে তোমার 90 ইস্ট রিজ, আর একটা হচ্ছে তোমার সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটার বাংলা নাম হচ্ছে গভীরতম খাত, মানে এই যে গঙ্গা খাত বা বঙ্গ খাত এটা। তো এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে বিশ্বের 11তম গভীর সমুদ্র খাত, দ্যাটস ওয়াই। আর পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে গভীরতম খাতের নাম কি? সবচেয়ে বড় যেটা, দেখি পারো কিনা। প্রশান্ত মহাসাগরে অবস্থিত সবচেয়ে বড় খাত যেটা। তোমাদের কারো নাম মারিয়া নাই বেঁচে? নাই মেবি। মারিয়ানা ট্রায়াঙ্গেল। মারিয়ানা ট্রেন্স, ট্রায়াঙ্গেল না, ট্রেন্স। ওকে। তারপর দেখো যে তোমার এখানে এই যে 90 সিরিজ কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। সোচ অফ নোগ্রাম কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। এইগুলো অ্যাডমিশনে ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। তারপর দেখো তোমার এখানে আরেকটা আছে যে বেঙ্গল ফ্যান বা বেঙ্গল বেসিন, এটা কোথায় অবস্থিত? এটাও বঙ্গোপসাগরে অবস্থিত। তো এখানে দেখো বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী নদী সেটা হচ্ছে হারিয়াভাঙ্গা নদী, এবং মিয়ানমারের সাথে যে সীমান্তবর্তী নদী সেটা হচ্ছে নাফ নদী। ওকে। নেক্সট আসো যে তোমার এখানে সমুদ্র বিজয়ের একটা কনসেপ্ট আছে। এই যে বাংলাদেশের মহীসোপান, মহীঢাল যে জায়গাগুলো মানে সমুদ্রের জায়গাগুলো, এগুলো নিয়ে মিয়ানমারের সাথে আমাদের গ্যাঞ্জাম ছিল, ভারতের সাথে আমাদের গ্যাঞ্জাম ছিল। প্রতিবারই আমরা জিতছি, যে এটা আমরাই পাইছি বেশিরভাগ জায়গা। তো মিয়ানমারের সাথে আমাদের যে গ্যাঞ্জামটা হয়েছিল সেইটা আমরা সমাধান করছি কিসের মাধ্যমে? ইট লসের মাধ্যমে। ইট লস, ITLOS, ইট লস। এইটার সদর দপ্তর হচ্ছে জার্মানির হামবুর্গে। এবং এটা কবে হয়েছে? 2012 সালের 14ই জুন, সরি 14ই মার্চ। হুম, 2012 সালের 14ই মার্চ হয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ইটলসের মাধ্যমে। আর ভারতের সাথে যে নিষ্পত্তিটা হয়েছে এটা হয়েছে PCA এর মাধ্যমে। PCA এর পুনরূপ হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ঠিক আছে। আর ইটলসের পুনরূপটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অব দ্য ল ফর দ্য অব দ্য ল দ্য সি, না জানি কি এরকম, মানে তোমরা একটু সার্চ করো, বুঝছো? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ দ্য সি এরকম কিছু একটা হবে। আর এটা হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, যেটা সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগে। এইটা হচ্ছে তোমার 7ই জুলাই 2012। এই তারিখ দুইটাই ইম্পর্টেন্ট, পরীক্ষা দুইটাই চলে আসে, ইউটিউব লিখে দিচ্ছি আমি। আর এই যে তোমার অর্গানাইজেশন গুলো পরীক্ষা আসে, যে মিয়ানমারের সাথে কোনটার মাধ্যমে হয়েছে, ভারতের সাথে কোনটার মাধ্যমে হয়েছে, এটা দিয়ে দিই জেইউ। একটা বিউপি, একটা জেইউ। বঙ্গোপসাগরে কিছু খনিজ সম্পদ পাওয়া যায়। তোমার যেহেতু কোশ্চেন দেয় এখান থেকে যে নিচের কোন ধরনের খনিজ সম্পদ বঙ্গোপসাগরে পাওয়া যায় না। তার মানে এই যে সবগুলা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো এখানে তোমার জিরকন পাওয়া যায়, মোনাজাইট পাওয়া যায়, ইলমেনাইট পাওয়া যায়, ম্যাগনেটাইট পাওয়া যায়, রিওলাইট পাওয়া যায়, লিওকক্সেন পাওয়া যায়, ঠিক আছে। চিংড়ির, চিংড়ির যে একটা তোমার নাম আছে, একটা সুন্দর নাম আছে চিংড়ির, ওই নামটা কি বলো তো? চিংড়ি, হুম, চিংড়ি। লবস্টার। লবস্টার তো মেয়া চিংড়ি, তো মানে সি বিচে গিয়ে খাওয়ার জন্য ব্যাপার, কিন্তু চিংড়ির একটা আলাদা আইডেন্টিটি আছে। যেমন ছাগলের নাম হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, এটা চিংড়িরটাকে কি ও বলে? আচ্ছা আচ্ছা, জাতের নাম ভাইয়া। হোয়াইট গোল্ড। হোয়াইট গোল্ড, ঠিক আছে, হোয়াইট গোল্ড। ও আচ্ছা আচ্ছা। ওকে, এটা মনে রাখবে তোমরা। এবার দেখো যে সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ স্থান, যেমন তোমার পাটগ্রাম কোথায় অবস্থিত? লালমনিরহাটে অবস্থিত। ভেড়ামারা কোথায় অবস্থিত? কুষ্টিয়াতে অবস্থিত। বিলোনিয়া কোথায় অবস্থিত? ফেনীতে অবস্থিত। বেনাপোল
তারপরে এই যে এটা যশোরে অবস্থিত, জকিগঞ্জ, তামাবিল, এটা হচ্ছে সিলেটে অবস্থিত, ডোমাবাড়ি, মৌলভীবাজারে অবস্থিত, চিলাহাটি, নীলফামারীতে অবস্থিত। তো এই যে কোনটা কোথায় অবস্থিত, এই সীমান্তবর্তী জায়গাটা পড়বে, এটা থেকে বিউপিতে কোশ্চেন আসে। শুধু কোশ্চেন না, বিউপিতে যদি ভাইবা হয় বা এনি চান্স, ভাইবাতে এগুলো জিজ্ঞেস করবে, যে বলবে বিছানাকান্দি কই অবস্থিত, রাতারগুল সোয়ান ফরেস্ট কই অবস্থিত, তামাবিল কোথায় অবস্থিত, চিলাহাটি কোথায় অবস্থিত, ভেড়ামারা কোথায় অবস্থিত, বলবো কি ভেড়ামারার নাম ভেড়ামারা কেন। তারপরে আমাকে জিজ্ঞেস করছিল বিছানাকান্দির নাম বিছানাকান্দি কেন, এরকম, বুঝছো? এই জায়গাগুলো একটু মনে রাখবা, দ্যাটস ইট। তারপর আসলে ছিটমহল, ছিটমহলের ইংরেজি কি বলতে পারবা? ছিটমহলের ইংরেজি কি? বিপুল তো ইংলিশ ভাষা নিয়ে আসবে। এটা হচ্ছে এনক্লেভস। ঠিক আছে, এনক্লেভস। এখন আসো, যে হচ্ছে আমরা এখান থেকে কি কি পড়বো, যে বাংলাদেশের সাথে যে ভারতের ছিটমহল বিনিময়টা হয়, এটা কবে হয়? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এটা হয় 2015 সালের 1 আগস্ট। ঠিক আছে। এবং এইখানে আমরা কতগুলো তোমার লাভ করি ছিটমহল? 111টা লাভ করি। আর আমরা কতগুলো দিয়ে দিই ভারতকে? 51টা। তাহলে জিতছে কারা? অবশ্যই আমরা জিতছি, কারণ আমাদের জায়গা আরো বেশি পাইছি তাদের থেকে। এবং এই ছিটমহল সবচেয়ে বেশি ছিল লালমনিরহাটে, 59টা। আর এখানে একটা বড় ইনফরমেশন আছে, দেখো যে দহগ্রাম, অঙ্গরপোতা, ছিটমহল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এই ছিটমহলের সাথে 3 বিঘা করিডোর রয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট এই ইনফরমেশনটা একটু পড়ে নিবা। তারপরে আসলে যে প্রশাসনিক কাঠামো, বাংলাদেশের বিভাগ 8টি, সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ, এটা সবচেয়ে ছোট। তারপরে লাস্ট যেটা বিভাগ প্রস্তাবিত আছে সেটা হচ্ছে পদ্মা বিভাগ, ফরিদপুরের এই জেলাগুলোকে নিয়ে। তারপর দেখো যে তোমার জেলা হচ্ছে বর্তমান দেশে হচ্ছে কয়টা? ওই যে 64টা, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রাঙামাটি, ছোট হচ্ছে তোমার নারায়ণগঞ্জ। প্রস্তাবিত সবচেয়ে 65তম জেলা হবে কোনটা? ভৈরব, মানে ভৈরব। আর এই যে উপজেলা তোমার আগে ছিল 492, এখন হয়ে গেছে 495। কেন কি? এই যে ডাসার, তারপরে ঈদগাঁও, আর একটা হচ্ছে মধ্যনগর, এই 3টা নতুন এক্সট্রা যোগ হয়েছে তাই। ঠিক আছে। আচ্ছা। তারপর দেখো যে তোমার সিটি কর্পোরেশন হচ্ছে 12টি। সবচেয়ে বড় হচ্ছে গাজীপুর। তারপর হচ্ছে তোমার সবচেয়ে ছোট হচ্ছে সিলেট। ওকে। আর 13তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর, যেটা প্রস্তাবিত। আর এখানে ইউনিয়নটাতে চলে আসো, ইউনিয়ন হচ্ছে সবচেয়ে বড় ইউনিয়ন বাংলাদেশের সাজেক, এটা বিউপিতে আসার মতো কোশ্চেন। আর সবচেয়ে ছোটটা অলরেডি বিউপিতে এসে গেছে। তো এই বিউপিতে যেটা আসছে, দেখো এই যে সবচেয়ে ছোট ইউনিয়নের নাম কি বলতো? হাজিপুর। ঠিক আছে, হাজিপুর। দৌলত খান বলে আমার বাসা কি হতে পারো? দৌলত হুম? খোলা। আমার বাসা হচ্ছে ভোলার দৌলতখানে। ঠিক আছে। আর হাজিপুরটা এখন এটা মানে ইয়ে হয়ে গেছে, এটা হচ্ছে নদীতে ভেঙে ফেলছে, দ্যাটস হাজিপুরটা এখন মানে নাই। এটার মানুষজনরা ওইখান থেকে সরে এসে, এটার ধরো যেই ইয়েটা থাকে ইউনিয়ন গুলার যে পৌর, মানে কি বলে এটাকে, ইউনিয়ন পরিষদ, পরিষদটা হচ্ছে অন্য জায়গায় টেম্পোরারিলি স্থাপন করা হয়েছে। তো মানুষদেরকে ওইখান থেকে রিলিফ টিলিফ দেওয়া হয়। দিক ভিত্তিক কিছু স্থান আছে, যেমন তোমার সর্বপূর্বে, সর্বপশ্চিমে, সর্বোত্তরে। সেগুলো আমরা বিউপির ক্লাসে খুব ডিটেলসে পড়ছিলাম, তোমাদেরকে ম্যাপ সহ দেখাইছিলাম। তো ইংলিশ ভার্সনে সেটা ছিল, তাই গেছে ওইখান থেকে তোমরা এটা পড়ে নিলেই হবে। জাস্ট একটা জিনিস তোমাদেরকে আমি টুইস্টটা বলে দিই, যখন ধরো তোমাদেরকে এভাবে বলবে যে পূর্বে, তারপরে পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, তখন হচ্ছে তুমি সিকোয়েন্সটা মনে রাখবা। জাস্ট এইভাবে, স্থান কোনটা, ইউনিয়ন কোনটা, উপজেলা কোনটা, জেলা কোনটা, এভাবে সিকোয়েন্স ওয়াইজ পড়লে এটা মাথায় থাকবে। জাস্ট এই যে 4টা। আর কোনিক স্থানটাও ইম্পর্টেন্ট, এটা থেকেও ইদানিং কোশ্চেন আসে। কোনিক স্থানের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোনটা হচ্ছে তেতুলিয়া। একদম দেখো, উত্তর পশ্চিমে যদি তুমি ম্যাপের কথা চিন্তা করো, ম্যাপটা বাংলাদেশের কেমন, সেখানে কি তেতুলিয়া থানা, পঞ্চগড়। এবং বিন্দু হচ্ছে কি, এই যে তোমার সরি, এই উত্তর পূর্ব যদি যাই, মানে উত্তর পূর্বতে যদি যাও, তাহলে হচ্ছে জকিগঞ্জ, সিলেট, কারণ সিলেটে হচ্ছে এই পাশে। আবার দেখো তোমার যদি আহ দক্ষিণ পশ্চিমে আসো, দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে নিচের দিকে আইসা বাম সাইডে, সেটা হবে কি শ্যামনগর, সাতক্ষীরা। আর তোমার যদি আসো যে দক্ষিণে গিয়া পশ্চিমে, তোমার ডাইন সাইডটা, সেটা হবে কি টেকনাফ, কক্সবাজার। সো এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট। জাস্ট বাংলাদেশের ম্যাপটা কল্পনা করবা আর রিলেট করে পড়বা, দেখবা কখনোই ভুলবা না। ওকে। বাংলাদেশের কিছু স্থানের নতুন এবং পুরাতন নাম, এই যে এখানে যেগুলো মার্ক করছে সেগুলো পড়তে হবে। সিলেটের হচ্ছে জালালাবাদ বা শ্রীহট্ট, গাজীপুর হচ্ছে জয়দেবপুর, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। দিনাজপুর হচ্ছে গন্ডোয়াল্যান্ড, খুবই ইম্পর্টেন্ট। গন্ডোয়াল্যান্ড আবার বলতেছি। কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে ফাল্কিং। বাহাদুর শাহ পার্ক, যেটা হচ্ছে তোমার জগন্নাথ ইউনিভার্সিটির ঠিক সামনে, সেটার পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। কুষ্টিয়ার পূর্ব নাম ছিল নদিয়া। ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর। তারপরে যশোরের পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ। লালবাগ দুর্গের পূর্ব নাম হচ্ছে আওরঙ্গাবাদ কেল্লা। ফরিদপুরের পূর্ব নাম হচ্ছে ফাতেহাবাদ। সেন্ট মার্টিনের পূর্ব নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সবই তো দাগানো। তো যেগুলা বলতেছি সেগুলা থেকে কোশ্চেন আসে, দ্যাটস ওয়াই। নিজুম দ্বীপ হচ্ছে বাউলার চর। তারপর দেখো ময়নামতি হচ্ছে রোহিতগিরি। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুদারাম বা ভুলুয়া।
মানে আমি যখন পড়ছিলাম আমার তো এই যে তুমি যে কোনো অপশন থেকে কোশ্চেন দাও আমার তো আমি তো ঠিকই বলতে পারবো, আমার তো ভুল হয় না, তো তোমাদেরকেও পড়ে নিতে হবে, ব্যাপার না। মহাস্থানগড়ের হচ্ছে পুনর্বর্ধন, কেন এটা তোমার মনে থাকবে বলি, কারণ এইখানে তুমি লিস্ট আকারে পড়তেছো, আর আদার্স যে জায়গাতে এই ইনফরমেশন আসবে সেখানে দেখবা আবার আমি এই জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি। তখন এই যে ধরো মানে যেটাকে বলে কি, একটার সাথে একটা রিলেট করে পড়াশোনা, এইভাবে পড়লে সব মাথায় এমনিতেই গেঁথে যায়। বুঝো নাই? ধরো বরিশাল নিয়ে পড়তেছি, যে আমি হুট করে জিজ্ঞেস করে বসবো যে চন্দ্রদ্বীপ এটা বরিশালে পূর্ব নাম, ঠিক আছে? খুলনাটা আমি প্রায় জিজ্ঞেস করি, খুলনাটা হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট, কারণ বিওপির যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা দিই তখন আমার সিট পড়ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, খুলনাতে। কারণ আমি খুলনা ভার্সিটিতে অ্যাডমিটেড ছিলাম, ওইখানে আমার সিট ছিল। আর করোনা পিরিয়ড ছিল, তো তাই বাংলাদেশের 4টা বিভাগে তারা সেন্টার দিছে। তো খুলনাতে ছিল জাহানাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সেন্টার আর কি, বুঝছো? তো এইভাবে মনে রাখা যায় আর কি, তুমি একটু রিলেট করে মনে রাখলে হয়। মহস্থানগড় পুনর্বর্ধন এটা তো সবাই জানো। ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ, সোনারগাঁও হচ্ছে সুবর্ণগ্রাম, কুমিল্লা হচ্ছে সমতট, এটা পূর্ব নাম ত্রিপুরাও মনে রাখো, ত্রিপুরা। তারপর হচ্ছে গাইবান্ধা দরকার নাই। চট্টগ্রাম হচ্ছে ইসলামাবাদ, বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ, খুলনা হচ্ছে জাহানাবাদ, বাগেরহাট খলিফাবাদ, বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস, মুজিবনগর হচ্ছে বৈদ্যনাথতলা, ঢাকা হচ্ছে জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর কত সালে নামকরণ করা হয়েছিল ঢাকার, বলো তো? 1610 কে ষোলোশো করছে? এক 1601 কিভাবে, 1610 না? 1610 ইসলাম খান, ঠিক আছে, ইসলাম খান করছে। তারপরে আসলে তোমার পৃথিবীতে মহাদেশ, তো এখানে তোমার পৃথিবীতে 7টি মহাদেশ আছে। তার মধ্যে এশিয়া হচ্ছে সবচেয়ে বড়, এটার সবচেয়ে বড় বৃহত্তম দেশ আয়তনে হচ্ছে চীন, এবং আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে তোমার মালদ্বীপ। আবার ইউরোপের মধ্যে যদি আসো তাহলে হচ্ছে রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড়, এবং ভ্যাটিকান সিটি হচ্ছে সবচেয়ে ছোট। দ্যাটস ইট, বাকিগুলো ইম্পর্টেন্ট না, সো স্কিপ করতে পারবা। এদিকে আসো যে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র নগরী, যেমন দেখো এখানে কয়েকটা শহর খুব ইম্পর্টেন্ট, যেমন তুরস্ক একই সাথে এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশের সাথেই কানেক্টেড, বোঝা গেছে? তুরস্কের যে ইস্তাম্বুল শহরটা দেখো, এটা এশিয়া মহাদেশের এদিকেও কানেক্ট করে ফেলছে, এদিকে আবার ইউরোপের ভিতরেও কতটুকু যেন এরিয়া পায় গেছে ইস্তাম্বুল শহরটা। দ্যাটস এটাকে বলতেছে কি অবিচ্ছিন্ন ভূখণ্ড আর কি, এই যে এটা একই সাথে দুইটা মহাদেশে পড়ছে। ঠিক তেমনি তোমার এই যে এশিয়া আফ্রিকাতে পড়ছে সিনাই উপদ্বীপ, তারপরে এশিয়া ইউরোপে পড়তেছে ওয়ারেনবার্গ। সো বিউপিতে আমাদের সময় এটা আসছিল, ওই যে ইস্তাম্বুলেরটা আসছে তুরস্কের, ঠিক আছে? এই জন্য এটা একটু মাথায় রাখা তাইলেই হবে। বিচ্ছিন্ন ভূখণ্ডের মধ্যে দেখো এই যে ডেনমার্কের কথা বলা আছে, ডেনমার্ক হচ্ছে একটা কি ধরনের কান্ট্রি বলো তো? এগুলাকে কি কান্ট্রি বলা হয়? স্ক্যান্ডিনেভিয়ান। রাইট, এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ওকে। এই সকল দেশের ফ্যাসিলিটি আলাদা। বাচ্চা জন্মগ্রহণ করলে তোমাকে আরো টাকা দিবে, তাদের পড়াশোনার খরচ সরকারের, তাদের হেলথ ট্রিটমেন্ট সরকারের, তারা একটা পর্যায়ে মানে চাকরি পর্যন্ত পাওয়া পর্যন্ত তাদের সব ধরনের খরচ সরকার বহন করবে। আর তোমার মানে তোমাদের যদি সেখানে যাও, সেখানে যদি তোমাদের ধরো ফিউচারে মানে বেবি হয়, সেটার জন্য তোমাকে তারা তারা তোমাদেরকে আরো টাকা দিবে। ওদের দেশে টাকার অভাব নাই, মানে দে আর দ্য মোস্ট হ্যাপিয়েস্ট। এ দেখবা বিভিন্ন মানব সূচক, যে তোমার বিভিন্ন ধরনের সূচক গুলো তোমাদেরকে লাস্ট টাইম আমি পড়াবো, যেহেতু বিউপিতে সব জায়গা থেকে হুবহু এখান থেকে প্রশ্ন আসে, যে সুখী দেশের তালিকা, মানব উন্নয়নের তালিকা, সব জায়গাতে স্ক্যান্ডিনেভিয়ান, সুইডেন, ডেনমার্ক, তারপরে আয়ারল্যান্ড, ওইল্যান্ড, এগুলাই সবার উপরে উপরে থাকে সব সময়। মানব লাস্ট ইয়ারে ডাবিতে আইছে। হ্যাঁ হ্যাঁ, আসবেই তো, এগুলো আসবে, সমস্যা নেই, এগুলো পরে দিব, পরে নেই, এখন পড়ার লাভ নেই, কারণ লাস্ট ইনফরমেশন তো পরে আসবে, এখন আপডেটটা আসে নাই তাই। অর্থনৈতিক সমীক্ষা যেটা আর কি, সবকিছু পড়তে হবে। তো ডেনমার্ক হচ্ছে তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে গ্রিনল্যান্ড একটা দ্বীপ আছে, এই দ্বীপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড হচ্ছে গ্রিনল্যান্ড। এইটার মালিকানা কোন দেশে, সেটা হচ্ছে ডেনমার্ক, মানে ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ডকে নিয়ে নিছে আর কি। তারা এটাকে ওন করতেছে এখন বর্তমানে। তারপর দেখো যে দ্বীপ, পৃথিবীতে এরকম কিছু দ্বীপ আছে, যেমন মাদাগাস্কার, এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, এটার রাজধানীর নাম হচ্ছে আন্তানারিভো, ওকে। তারপরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও হচ্ছে তোমার এই যে বঙ্গোপসাগরে অবস্থিত, ভারতে। এটার এটার মালিকানা হচ্ছে ভারতের, ভারতের কেন্দ্রশাসিত একটি অঞ্চল। এটার যে রাজধানীর নাম সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে, পোর্ট ব্লেয়ার। তোমরা কালাপানি একটা সিরিজ ছিল নেটফ্লিক্সে, দেখছো নাকি কেউ কালাপানি? কেউ দেখো নাই নেটফ্লিক্সের কালাপানি? কালাপানি আচ্ছা, না দেখলে সমস্যা নেই, চান্স পাওয়ার পরে দেখে নিন, এটা খুব সুন্দর একটা সিরিজ। তো ওইখানে পোর্ট ব্লেয়ার সম্পর্কে বলা ছিল, এক ধরনের একটা ভাইরাসের আক্রমণের কারণে ওই যে জায়গাটার মানুষের কিরকম একটা বিপদ হয়, তারা কিভাবে এটা থেকে কোপ আপ করে, এটা নিয়ে আর কি একটা সিরিজ ছিল আর কি, নেটফ্লিক্স এখনো আছে অ্যাভেলেবল, তোমরা দেখো। পরে, নট নাও।
এবার দেখো যে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড হচ্ছে তোমার পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যেটা মালিকানা হচ্ছে ডেনমার্কের এখন। তারপরে সেন্ট হেলেনা দ্বীপটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এই যে দেখো আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এবং এইখানে একটা বিশেষত্ব হচ্ছে যে 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে এই দ্বীপে নির্বাসিত করা হয়। কার মাধ্যমে? যে ডিউক অফ ওয়েলিংটনের মাধ্যমে। যে 1815 সাল ওয়াটারলু যুদ্ধ, এই জিনিসটা মনে রাখবা, সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন করা হয়। তারপর রোবেন দ্বীপ, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এইখানে হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এই দ্বীপে, এই রোবেন দ্বীপে। তো এই যে দ্বীপগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিরোধপূর্ণ বা ডিসপিউটেড কিছু আইল্যান্ড আছে, তার মধ্যে তোমার এই যে শাখালিন খুব ইম্পর্টেন্ট, কুরিল, সেনকাকু, স্পার্টলি, আবু মুসা, পেরেজিল, ফকল্যান্ড এবং দক্ষিণ তালপট্টি। এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যদিও এটা এখন পানির নিচে তলায় গেছে, তাই এটা নিয়ে আর কোনো ধরনের কথাবার্তা নাই। এটার আরেকটা নাম হচ্ছে পূর্বাশা, আরেকটা নাম হচ্ছে নিউমোর। ঠিক আছে? এই যে দেখো, এটা বঙ্গোপসাগরের তলায় গেছে 2010 সালে। বাংলাদেশের ভারত টানাটানি করতেছিল, মাঝখান থেকে এটা এখন পানির নিচে তলায় গেছে। সো বলবা যে ভাই সবগুলোই তো মার্ক করছেন, সবগুলোই পড়তে হবে, কিছু করার নেই। এখন তুমি পড়ে জাস্ট কি পড়বা, এই যে কোন কোন দেশের মধ্যে এটা বিরোধপূর্ণ সেটা, আর এই যে কিছু স্পেসিফিক যেগুলো বোল্ড লাইন করা আছে এইগুলো একটু পড়ো, দ্যাটস ইট। বোল্ড লাইনটা, বাকিগুলো বাদ। আর রিডিং পড়লে পড়তে পারো, আর পড়ে লিখে জাস্ট নোটটাকে টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে। তুমি তো চাইতেছো যেহেতু টপ করার বা বিউতে টপ করার, তাই না? এই জন্য এগুলো পড়তে হবে। আচ্ছা, তোমার কাছে কি মনে হয়, একটা তোমাদেরকে বাস্তব এক্সাম্পল বলতেছি, দিস ইজ দ্য রিয়েলিটি। একজন স্টুডেন্ট এই ধরনের কোশ্চেন দেখলে সেটা পড়তে চাইবে নাকি চাইবে না? তোমার কাছে কি মন চায়? এই জিনিসগুলো পড়তে ইচ্ছা করতেছে নাকি বাদ দিতে ইচ্ছা করতেছে? বলো, অনেস্টলি বলো তোমরা, অ্যান্সার করো। কি ব্যাপার, আমার কথা কি শোনা যায় না? এই যে বিরোধপূর্ণ দ্বীপ, তারপর ধরো এই যে কি আছে আরো, স্ট্রেইট বা প্রণালী, এগুলা কি তোমাদের পড়তে ইচ্ছা করে? এই সব জায়গায় ভাইয়া সবাই ঘুরতে যেতে মন চায়, কিন্তু পড়তে মন চায় না। বাকিদের, ওর পড়তে মন চায় না, বাকিদের মন চায়। নোবার পড়তে মন চায়, বলো। তারপরে শারমিন, এরপরে যে তুষি, তুমি বলো দেখি, তোমাদের পড়তে মন চায়? এই তোমরা কি মানে অন্য কিছু করতেছো নাকি ক্লাসের মধ্যে, অ্যান্সার দিতেছো না? চ্যাটেও তো লিখতে পারো। ওকে, একজন বলতেছো যে না, পড়তে মন চায় না, তাই গেস বাকিদেরও একই অপিনিয়ন যে তোমাদের পড়তে ইচ্ছা করে না। সো বিষয় হইতেছে, একজন টিচার যখন কোশ্চেন করে সেই জিনিসটা কি ফাইন্ড আউট করে, যে কোন জিনিসটা স্টুডেন্টরা পড়তে চায় না, ওইখান থেকে তারা কোশ্চেনটা দেয়। স্পেসিফিকলি জাহাঙ্গীরনগর এই কাজটা বেশি করে। আর তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমার যে জায়গা থেকে পড়তে ইচ্ছা কম করবে, ওইটাকেই তোমাদেরকে এখন ফার্স্ট প্রায়োরিটিতে পড়তে হবে, কারণ তুমি এখন জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছ। এটাই হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট রুল জাহাঙ্গীরনগর ক্র্যাক করার জন্য। আমি সায়েন্স স্টুডেন্টদেরকে, যারা আমাকে নক দেয়, আমি তো সায়েন্স ইউনিটের জন্য পড়াই না, বিসিই এবং আইভি ইউনিটের জন্য পড়াই। তো মাঝে মধ্যে ডি ইউনিটের স্টুডেন্ট আমাকে নক দেয় যে ভাই একটু সাজেস্ট করেন কিভাবে কি প্রিপারেশন নিবো। তখন আমি বলি যে তোমরা বই শেষ দিক থেকে শুরু করো, তাইলেই হবে। তো বায়োলজি, সবাই সবাই শুরুর দিক থেকে চ্যাপ্টার গুলো বেশি পড়ে না। জাহাঙ্গীরনগরের কোশ্চেন সব থেকে বেশি আসে শেষের দিক থেকে। ওই যে বিবর্তন, তারপরে টিস্যু কালচার, এগুলা থেকে কোশ্চেন বেশি আসে, কারণ জানে যে এগুলো স্টুডেন্টরা কম পড়ে, ওই জায়গা থেকে বেশি কোশ্চেন দেয়। তো যেওর সিস্টেমই এটা, মাথায় রাখবে আর কি। এবার আসলে তোমার দ্বীপ রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্রের মধ্যে ইন্দোনেশিয়া হচ্ছে তোমার দ্বীপ রাষ্ট্র। ওকে, এটাকে বলা হয় কি যে থাউজেন্ড আইল্যান্ডের দ্বীপ, মানে এই জন্যই দ্বীপ রাষ্ট্র বলা হয়। তো এখানে কি কি ধরনের দ্বীপ আছে? সুমাত্রা, বর্নিও, জাভা, সুলাওসি, নিউগিনি, বালি। বালি খুবই পপুলার, এখানে অনেকেই ট্যুর ট্যুর করতে যায়, টুরিস্ট স্পট। তারপর দেখো ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, যেটা হচ্ছে জাভা দ্বীপে অবস্থিত। ঠিক আছে? ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী কি বলতো? ইন্দোনেশিয়ার প্রেজেন্ট রাজধানী? হুম, তো জানো? মেবি নুসান্তারা, নুসান্তারা। তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি, তোমরা যে পড়াশোনা কি করো, ওদেরকে কোশ্চেন করে টিচাররা আটকে দিতে পারবে অনেকভাবে। ইন্দোনেশিয়া, ভুল হলে আবার মাফ করে দিও, আমি শিওর না, বাট আমার মনে পড়ে যেটা চেঞ্জ হয়েছে। না না না, চেঞ্জ তো হয় নাই, এখনো তো জাকার্তাই। তাহলে নুসান্তারা কিসের? নুসান্তারা, ও, প্ল্যান্ট ক্যাপিটাল, এটা এখনো হয় না আর কি। যে
নুসান্তারা হচ্ছে প্ল্যান্ট ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। তো যদি পরীক্ষা আসে তোমাদেরকে এটাই দিতে হবে, মেবি এটা এখন ইয়ে হয়ে গেছে, মানে উম, মানে উদ্বোধন বা এটাকে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে নুসান্তারা সিটিকে। ঠিক আছে, একটু মাথায় রেখো, দ্যাটস ইট। তারপর দেখো যে জাপান। জাপান হচ্ছে কি, এখানে জাপানও কিন্তু একটা দ্বীপ রাষ্ট্রই, এটা কিন্তু চারপাশে পানি, ইনফ্যাক্ট এটার পাশে হচ্ছে তোমার ওই যে ইয়েটা আর কি, কি বলে মানে মহাসাগর বিশাল বড়। তো এদেরকে এই জন্য আক্রমণ করা খুব টাফ। ঠিক আছে, এই যে হনশু হচ্ছে আয়তন সবচেয়ে বৃহত্তম দ্বীপটা, চারটি দ্বীপ। তারপরে যে হোক্কাইডো, শিকোকু, জাপানের রাজধানী টোকিও হচ্ছে এই হনশু দ্বীপে অবস্থিত। যেহেতু এই ধরনের কোশ্চেন আসবে যে জাপানের রাজধানী টোকিও এটা কোন দ্বীপে অবস্থিত, এটা হচ্ছে হনশু দ্বীপে অবস্থিত। তারপর দেখো ফিলিপাইন, এটা হচ্ছে তিনটি প্রধান দ্বীপের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে লুজন, একটা মিন্দানাও, আর একটা হচ্ছে কি ম্যানিলা। তো এই যে সরি, এই যে ম্যানিলা যে শহরটা ফিলিপাইনের রাজধানী, সেখানে হচ্ছে লুজন দ্বীপে অবস্থিত এটা। তো ফিলিপাইনের যে ম্যানিলা, সেখানে একটা অর্গানাইজেশনের সদর দপ্তর, বলো তো কিসের? ফিলিপাইনের ম্যানিলাতে কিসের সদর দপ্তর? হুম? ফিলিপাইন্স, ফিলিপাইন্স ম্যানিলা, have the headquarter of which organization? হুম, এডিবি, ঠিক আছে, এডিবির ও পাইছি, দেখো এটা হচ্ছে কি, এই যে IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এইটার হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে, এটা আসে পরীক্ষায়। ঠিক আছে, IRRI মানে ইন্টারন্যাশনাল ধান গবেষণা ইনস্টিটিউট যেটা, বলতো BRRI সেটার সদর দপ্তর কোথায় অবস্থিত? হুম, BRRI হেডকোয়ার্টার অফ বাংলাদেশ, where where, জানি না কি লিখছি, বুঝি কিনা। এই যে দেখো গাজীপুর, ইন দি হার্ট অফ গাজীপুর দি বাস্টিং সিটি নর্থ অফ ঢাকা লাইজ দি হেডকোয়ার্টার অফ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। সে যে বাংলাদেশের যেটা রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটা হচ্ছে কোথায়, গাজীপুরে। আর ইন্টারন্যাশনাল যেটা সেটা হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে। তো পরীক্ষা আসে এটা, যদিও একটা আউট অফ দ্য বক্স পড়াশোনা হয়ে গেছে, তারপর পরীক্ষা আসে এই জন্য যে দেখাই দিলাম। তারপর দেখো এই যে ব্রুনাই, ব্রুনাই হচ্ছে ইন্দোনেশিয়া বর্ণীয় দ্বীপের উত্তর অবস্থিত একটা স্বাধীন দ্বীপ রাষ্ট্র। নাইরু হচ্ছে তোমার জনসংখ্যা বা আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র। তারপর দেখো সাগর তীরবর্তী কিছু রাষ্ট্রসমূহ আছে, তার মধ্যে জাস্ট একটা জিনিস মনে রাখবে, সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্যাটস ইট। বিসিএস আসে যেহেতু তাই বাকিগুলো স্কিপ করতে পারো। উপদ্বীপ হচ্ছে পেনিনসুলা, যেটার হচ্ছে তিন দিক থেকেই সমুদ্র বেষ্টিত, শুধু একদিক থেকে হচ্ছে ভূখণ্ড বা মানে স্থল থাকবে। তিন পাশে পানি, এক পাশে হচ্ছে স্থল, সেটাকে কি বলবা? পেনিনসুলা বা উপদ্বীপ। যেমন দেখো তোমার কোরীয় উপদ্বীপ যেটা জাপান সাগর এবং পিত সাগরের মধ্যে অবস্থিত। আরব উপদ্বীপ, সবচেয়ে বড় পেনিনসুলাই হচ্ছে তোমার এই যে আরব উপদ্বীপ, এটা সবচেয়ে বড়, এই যে পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে এটা, পরীক্ষায় আসার জন্য। সিনাই উপদ্বীপ হচ্ছে মিশরের পূর্বে অবস্থিত একটা দ্বীপ। তারপর হচ্ছে জাফনা, শ্রীলঙ্কা উত্তর অবস্থিত। তো এগুলা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা হচ্ছে আরব উপদ্বীপটা একটু ভালোভাবে পড়ো তাহলে হবে। ঠিক আছে, বাকিগুলা চাইলে স্কিপ করতে পারো। এবার আসলে যে সমুদ্র বন্দর, সমুদ্র বন্দরটা আবার বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি তোমার এই যে আকাবা, এটা কোথায় অবস্থিত? জর্ডানে অবস্থিত। তারপরে এডেন, এডেনটা কই এডেন? এই যে ইয়েমেনের এডেন, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে দুইটা। তবে আরো কিছু আছে, যেমন দেখো কলম্বো, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে অবস্থিত। আর আমাদের বাংলাদেশের সমুদ্র বন্দর গুলো তো তুমি জানোই, পায়রা এটা হচ্ছে পটুয়াখালী, মাতারবাড়ি, মংলা, চট্টগ্রাম, এগুলো আর কি। স্কটল্যান্ডের হচ্ছে কি গ্লাসগো, গ্লাসগো হচ্ছে স্কটল্যান্ডের একটা সমুদ্র বন্দর। এই গ্লাসগোতে তোমার কোপ হয়েছিল, কোপ, ঠিক আছে, কোপ মেবি সিক্স 26th কোপ হচ্ছে এই যে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল। কোপ মানে হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ, ঠিক আছে। কোপ যেটা হচ্ছে 8 সেটা কোথায় হয়েছে? আর কোপ 29 সেটা কোথায় হবে বলো? হুম, এটা হচ্ছে আজারবাইজানের বাকু। আর নেক্সট যেটা হবে নাকি,
29 মেবি হয়ে গেছে, যেটা হচ্ছে আজারবাইজানের বাকু, এই 2024-এই। আর কোপ 30 হচ্ছে গিয়ে তোমার ব্রাজিলে হবে এরকম। ঠিক আছে, এই যে ইনফরমেশন গুলো একটু পড়ো, কোপ থেকে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100% একমাত্র চলে আসে। তোমাদেরকে এই কোপের ইনফরমেশন আমি যে যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো পড়াইছি, সেখানে হচ্ছে এই যে একটা অর্গানাইজেশন ছিল এরকম, ইউএন, ইউএন, তারপর কি, এফসিসিসি, ইউএনএফসিসিসি যেটা, ইউএনএফ, তিনটা সি, সিসিসি, এটা এই অর্গানাইজেশনের থেকে আমি কোপের ইনফরমেশনগুলো সেখানে লিখে দিছি আলাদা করে, এভাবে নীল কালার দিয়ে এক্সট্রা ইনফরমেশন লিখে দিচ্ছি। ওখান থেকে 1 মার্ক কমন আসবে, যেহেতু এটা প্রতি বছরই আসে, সেটা একটু পড়বা। তারপর দেখো এই যে দক্ষিণ আফ্রিকা হচ্ছে কি কেপ টাউন, এটা পড়তে পারো। নিউজিল্যান্ডের হচ্ছে কি তোমার ওয়েলিংটন। আর্জেন্টিনা হচ্ছে বুয়েন্স আয়ার্স। তারপরে যে হ্যামার ফাস্ট, খুব ইম্পর্টেন্ট, নরওয়ের এটা সমুদ্র বন্দর। লিসবন হচ্ছে পর্তুগালের, হামবুর্গ হচ্ছে জার্মানির। এখান থেকে ইনফরমেশন গুলো একটু পড়বা, যেগুলো মার্ক করে দিচ্ছি এই যে। ঠিক আছে। তারপর কাসাব্লাস্কা হচ্ছে মরক্কোর। রিও ডি জেনেরিও হচ্ছে ব্রাজিলের। ব্রাজিলের রাজধানীও কিন্তু রিও ডি জেনেরিও, এটা মনে রাখো। সেনেগালের হচ্ছে ঢাকার। ছিদ্রায়িত রাষ্ট্র, এটাকে ইংরেজিতে বলা হয় পারফোরেটেড। ঠিক আছে, পারফোরেটেড স্টেট। তো এরকম ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুইটা পৃথিবীতে, একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কেন এটাকে তুমি ছিদ্রায়িত বলতেছো, দ্য রিজন ইজ, এই দেশগুলোর মাঝখানে অন্য একটা দেশের ভূখণ্ড আছে। তো কোনো একটা দেশের মাঝখানে যদি অন্য কারো ভূখণ্ড থাকে, তার মানে এটা কি ছিদ্রযুক্ত না? তোমার বাসায় যদি আরেকজনের জায়গা থাকে, তাহলে কি তোমার বাসা ছিদ্রযুক্ত, পারফোরেটেড? দ্যাটস ওই কনসেপ্ট আর কি এখানে। ল্যান্ডলকড কান্ট্রি গুলো পড়তে হবে, স্পেশালি যে এশিয়ার মধ্যে ল্যান্ডলকড কান্ট্রি যেগুলো আছে, যেমন তোমার স্পেসিফিকলি নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, এগুলো আর কি, যেগুলো হইতেছে আমাদের দক্ষিণ এশিয়ার, সেগুলো পড়বা স্পেসিফিকলি। বাকিগুলো চাইলে স্কিপ করতে পারো। ওকে। প্রণালীর মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট। প্রণালী, তারপরে আমি কোনো ধরনের ছাড় দিতে পারবো না, সরি টু সে। তোমাদেরকে সবগুলো প্রণালী পড়তে হবে। এখন কিভাবে পড়বা, প্রণালীর উপরে হচ্ছে আমি আরেকটা ক্লাস নিবো একদিন, সেখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু টেকনিক দেখাই দিব, মানে ছন্দ দিয়ে পড়া যায় আর কি স্টেট গুলা। বাট এখন তুমি এখানে এই শিটের থেকে নোট করার সময় সবগুলো লিখবা ছন্দ আকারে, আমি তোমাদেরকে দিয়ে দিব। ছন্দগুলা দিয়ে কিভাবে মনে রাখবা যে কোনটাকে সংযুক্ত করতেছে, কোনটাকে পৃথক করতেছে। ঠিক আছে। এরপর আসছে যে তোমার হচ্ছে খাল বা ক্যানেল। এই যে দেখো, শুরুতে হচ্ছে গ্র্যান্ড খাল। এটা হচ্ছে একটা কৃত্রিম খাল, পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। ঠিক আছে। এই যে দেখো, প্রাচীনতম এবং দীর্ঘতম কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। এবং পানামা খাল হচ্ছে গিয়ে তোমার গভীরতম কৃত্রিম খাল। তো এই যে দীর্ঘতম এবং গভীরতম আউলে ফেলো না, পানামা হচ্ছে গভীরতম আর গ্র্যান্ড খাল হচ্ছে দীর্ঘতম। তারপর সুয়েজ খাল, এটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার যে ইসরায়েলের সাথে কানেক্টেড। কেননা সুয়েজ খালটা হচ্ছে ঠিক পাশে দিয়ে যায়, কিন্তু সুয়েজ খালকে জাতীয়করণ করা হচ্ছে তোমার 1956 সালে। মিশর প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন। এটাকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া। এখন কেন এটাকে জাতীয়করণ করা হয়েছিল, কারণ বারবার ইসরায়েলের সাথে আরব যুদ্ধগুলোর পরে আরবরা হারতেছিল, তখন সুয়েজ খাল চাইছিল আরবরা ওদেরকে ব্যবহার করতে দিবে না ইসরায়েলদেরকে। কিন্তু যুদ্ধে হারছে, এখন দেখা যাচ্ছে যে এমন অবস্থা হবে যে সুয়েজ খাল ইসরায়েলের নিজেরা দখলই করে নিবে যুদ্ধে হাইরা। তো পরে হচ্ছে এটাকে জাতীয়করণ করে দিয়েছে, যে এখন চাইলে সবাই ইউজ করতে পারবে। বুঝা গেছে। তারপর আসলে নদ নদী, নদ নদীর মধ্যে সর্বপ্রথমে আসবে হচ্ছে অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন। অ্যামাজন হচ্ছে পৃথিবীর বিশ্বের বৃহত্তম এবং প্রশস্ততম নদী। বৃহত্তম এবং প্রশস্ততম নদী হচ্ছে কি অ্যামাজন। আর পৃথিবীর দীর্ঘতম নদী বললে হচ্ছে গিয়া নীল নদ। ঠিক আছে। মিশরকে নীল নদের দান বলেছেন কে, বলো দেখি। মিশরকে নীল নদের দান কে বলেছেন, আমি তোমাদেরকে সিভিলাইজেশন ক্লাসে পড়াইছিলাম, রাইট? হেরাডোটাস। তাকে বলা হয় ইতিহাসের জনক। ওকে, সো এই যে অ্যামাজন যেই নদীটা, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম। অ্যামাজন বনটা হচ্ছে 8টি দেশ জুড়ে অবস্থিত। একটা হচ্ছে ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং কি এই যে ফ্রান্স। কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এরিয়া হচ্ছে এই ব্রাজিলে। এই যে দেখো, 60% এরিয়া হচ্ছে ব্রাজিল, অনেকটা আমাদের সুন্দরবনের মতো। সুন্দরবনেরও কিন্তু 60% এরিয়া হচ্ছে বাংলাদেশের, বাকি কিছু হচ্ছে তোমার ইন্ডিয়ার। তো এইভাবে দেখো, নেক্সট হচ্ছে নীল নদ। এই নীল নদ আবার টোটাল 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত। এই ইনফরমেশনটা থেকে যেহেতু কোশ্চেন আসে যে নীল নদ কতগুলা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 11টা। এবং এইখানে নীল নদ হচ্ছে ভিক্টোরিয়ার হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। কোত্থেকে উৎপত্তি? ভিক্টোরিয়ার হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তো এই যে ইনফরমেশন গুলো, এগুলো ছোট ছোট করে যেন তোমাদের নোটের মধ্যে থাকে, আমি যেখানে যেখানে যেটা যেটা ইম্পর্টেন্স দিয়ে বলতেছি সেটা। টাইগ্রিস আর ইউফ্রেটিস, এটা সম্পর্কে তো তোমরা জানোই, এটা হচ্ছে যে ইরাকের রাজধানী বাগদাদে টাইগ্রিস নদীতে অবস্থিত। তো এইটার সাথে একটা এই যে মানে সিভিলাইজেশনের মিল আছে, বলো তো কোনটা? সভ্যতার মিল আছে, সেটা কি? টাইগ্রিস এবং ইউফ্রেটিস কোন সভ্যতা? মেসোপটেমিয়া। রাইট, মেসোপটেমীয় সভ্যতা। দেখছো, তো এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে জর্ডান নদী হচ্ছে এখন মৃত হয়ে গেছে, এটার মাঝখানে তুমি ভাসতে পারবা, কারণ এখানে খুবই মানে নোংরা হয়ে সব
মানে ভাসা যাবে এরকম, পানির আর কোনো ধরনের লিকুইডিটি নাই বললেই চলে। তো জর্ডান নদীতে মাছ হয় না কারণ এখানে মানুষ সহজেই ভাসতে পারে আর কি এরকম। তারপর দেখো ইয়াংসি কিয়াং হচ্ছে চীনের সবচেয়ে বড় দীর্ঘতম নদী, তার মানে এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে গিয়ে ইয়াংসি কিয়াং। আর ইয়াংসি কিয়াং এর পরে আরেকটা নদী হচ্ছে চীনে, সেটা হচ্ছে হোয়াংহো, এটাকে বলা হয় চীনের দুঃখ। তার মানে সেজন্য এটাকে বলা হয় এশিয়ারও দুঃখ। এটার আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে পিত আর একটা হচ্ছে হলুদ। ঠিক আছে, হলুদ বা ইয়েলো নদী বা পিত নদী। পিত কালারটা আর হলুদ কালারটা একই, মানে এই পিত হচ্ছে হলুদের সমর্থক শব্দ। বলতো আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে যে হরিত। হরিত শব্দের অর্থ কি? হরিত। তোমরা ডিউতে পরীক্ষা দাও না ফার্স্ট টাইম? ডিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো নি? ডিউতে তো লাস্ট 3-4 বছর আগেই কোশ্চেন আসে, তো হরিত শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি? আচ্ছা, চিরহরিত এটার ইংরেজি কি? চিরহরিত বনভূমি সেটাকে ইংরেজিতে কি বলে? বলো, চিরহরিতকে ইংরেজিতে কি বলে? চির মানে হচ্ছে এবার। এবার, এবার বলো দেখি, চিরহরিতকে ইংরেজিতে কি বলা হয়? এবার কি? এবার কি বলো? জানো না? এটা হচ্ছে এভারগ্রিন। এভারগ্রিন। এতক্ষণ পরে কেন? 1 বছর লাগিয়ে দিছে এই অ্যান্সার দিতে। তো এটা হচ্ছে এভারগ্রিন। তো এখন বলো আমি হরিত ভাবছিলাম শব্দের নোভা অর্থ। অ্যান্সার দিবে, তাই বলি নাই। নোবা কি সবসময় অ্যান্সার সব পারবে নাকি? নোভা তো ম্যাক্সিমাম দেয়। এই গতবার ও এটা বলছিল, কিন্তু এইবার পারলো না কেন, এটাই তো অবাক হলাম। ও কি ক্লাসে আছে? আছে তো, কি জানি, যাই হোক হোয়াট এভার। সো হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। সবুজ, ওকে, মনে থাকে যেন। এই জন্য হচ্ছে চিরহরিত বনভূমি মানে হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, মনে থাকে যেন। এটা রিলেট করে পড়বা, একটার সাথে একটা রিলেট করে পড়বা। তারপর হচ্ছে যে তোমার ভলগা নদী, এটা হচ্ছে এই যে মিসিসিপি মিশরি, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আর ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। এখন বলবা যে ভাইয়া, কেন এই নদীগুলো আমাদেরকে পড়া লাগবে? কেন আমরা এই যে ইউরোপের কোনটা বড়, তারপরে যুক্তরাষ্ট্র বা আমেরিকার মধ্যে কোনটা বড়, তারপরে এশিয়ার মধ্যে কোনটা বড়, এত কিছু স্পেসিফিক কেন পড়া লাগবে? কারণ যেহেতু এই ধরনের জায়গাগুলা থেকেই কোশ্চেন বেশি আসে। এই 1 মার্কই তোমাকে চান্স পাওয়াবে, এই 1 মার্কই তোমাকে চান্স মিস করাবে। এই জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার এই সাবজেক্টিভ জিকে ক্লাসগুলো আমি কমপ্লিট করলে তোমাদের দেখবা যে জিকের বেসিক এখান থেকে এখানে চলে আসছে। নেক্সট বিউপির ক্লাস তোমাদের কাছে পানি মনে হবে, পানি। ঠিক আছে। এবার আসলে যে জলপ্রপাত, জলপ্রপাত হচ্ছে তোমার 3টা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাঞ্জেলস, আর একটা হচ্ছে ভিক্টোরিয়া, আর একটা হচ্ছে নায়াগ্রা। তো বিশ্বের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেলস। উচ্চতার দিক থেকে সবচেয়ে উপরে হচ্ছে অ্যাঞ্জেলস। আর বৃহত্তম জলপ্রপাত বললে হচ্ছে ভিক্টোরিয়া। আর নায়াগ্রা জলপ্রপাতটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। নায়াগ্রা জলপ্রপাত কিন্তু আসলেই সুন্দর। দেখো মানে অনেকে ভিডিও টিডিও করে নায়াগ্রার ওদিকে, সাইডে দাঁড়ানো যায়, বিশাল বড় জলপ্রপাত, মানে সেই লাগে। আমার তো ইচ্ছা আছে যে যদি কখনো টাকা পয়সা হয় তাহলে গিয়ে দেখবো। ঠিক আছে। তো দেখো, এই সেন্ট লরেন্স নদীতে, নদীর খাড় ধারে ফলে সৃষ্টি হয়েছে আর কি এই নায়াগ্রা জলপ্রপাত। আর অন্তরীপ, অন্তরীপের ইংরেজি হচ্ছে কেপ। তো অন্তরীপ থেকে অলরেডি যেহেতু আমাদের সময় একটা কোশ্চেন আসছে। দেখো আমার ভাগ্য কি ভালো, আমি এই যে এই জিনিসগুলো এইভাবে বিসিএস এর জন্য ফুললি প্রিপারেশন নিছি, এই জায়গাগুলো থেকেই কোশ্চেন গুলো আসছিল। মানে আই ডোন্ট নো, হয়তো বেশি ডিপ লেভেলে গেছি তাই, বা এরকম কিছু। আসছিল যে কেপ অফ গুড হোপ এটা কোথায় অবস্থিত, মানে উত্তম আশা অন্তরীপ কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা অবস্থিত। তো দেখো এগুলো কিন্তু আমার সময় পরে আমি এইভাবেই মার্ক করছিলাম তখন থেকে। তো এই যে কেপ অফ গুড হোপ, এটা পরীক্ষা আসে প্রচুর। কেপ অফ গুড হোপ, এটার বাংলা হচ্ছে উত্তম আশা অন্তরীপ। ইংরেজিতে বলা হয় কেপ অফ গুড হোপ। এটা কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা অবস্থিত। শেষ তোমাদের এই হচ্ছে গিয়া জিওগ্রাফির মানে ইনফরমেশন গুলো। বাট দিস ইজ নট দ্য এন্ড। এখন আসলে যে আমরা কিছু আলাদা জিনিস শিখবো। এটা হচ্ছে এইখান থেকে আমার নিজস্ব কিছু শীট আছে, নিজের যখন নোট করছিলাম নিজের পড়াশোনা তখন। দেখো ভূগোল ও পরিবেশ। তো শুরুতে হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেমের কথা যদি বলি, যে এখানে আয়তন কত? 13 লক্ষ, মানে এই যে পুরো সূর্যের যেই আয়তন সেটা কত? 13 লক্ষ কিলোমিটার, বা যাই বলো, বিশাল। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আর্থ সার্কেল সান, মানে পৃথিবী কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটা হচ্ছে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। ঠিক আছে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে একদিন বেশি হয়, মানে 366 দিন হয়ে যায়,
যেটার কারণ হইতেছে কি ফেব্রুয়ারি মাস 28-এর জায়গায় 29 হয়ে যায় আর কি, তাই। আর আমার একটা কাজিনই আছে অথই, ওর নাম, ওর বার্থডে হচ্ছে 29 ফেব্রুয়ারি। তোমাদেরকে আইকিউর ক্লাসে আমি ওর ছবি দেখাইছিলাম, তাই না? সো ওর বার্থডে হচ্ছে 4 বছর পর পর আসে। লিপ ইয়ার তো নর্মালি 4 বছর পর পর আসে, তোমরা জানোই সবাই। তো এখানে দেখো যে সার্কেলস অন ইটস ওন, মানে এই যে নিজস্ব কক্ষপথ কত সময়ের ভিতরে ঘুরে পৃথিবী, সেটা হচ্ছে 24 ঘন্টায়, যেটাকে আমরা বলতেছি আহ্নিক গতির কারণে। আর বার্ষিক গতি হচ্ছে একদম ফুল বছরে, যেটা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করে টোটাল। তারপর দেখো এখানে 99.97% হচ্ছে তাপ ও আলোর উৎস আসে এখান থেকে, সূর্য থেকে আলো বিকিরণ পদ্ধতিতে আসে। আলো আসতে সময় লাগে 8 মিনিট, 8 মিনিট, তারপরে কি 1947 সেকেন্ড, মানে কি, মানে 8 মিনিট 19.47 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে এই যে সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে এত সময় লাগে। ঠিক আছে? বা তুমি বলতে পারো যে 8.32 মিনিট। ওকে, 8.32 মিনিট। এই সেকেন্ডেরটা 60-এ কনভার্ট করলে 20 সেকেন্ড, সেটা হয়ে যায় আবার 32 মিনিটে। তো এটা আবার ক্যালকুলেশন বলো না যে ভাই এখানে 20 সেকেন্ড, এখানে কেন আবার 32 হয়ে গেছে। এটা তো 100-তে না, এটা 60-এ হিসাব করতে হয়, তাই। বা এখানে 500 সেকেন্ডও বলতে পারো। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, বিশাল দূরত্ব। সূর্যের উপাদান কি কি? উপাদান হচ্ছে দুইটা জিনিস, একটা হইতেছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে কি 91.2% এবং হিলিয়ামের পরিমাণ হচ্ছে 8.7%, আর বাকি 0.1% হচ্ছে অন্যান্য বা আদার্স। তারপরে আসো যে তোমার তাপমাত্রা, পৃথিবীর এই যে সূর্যের যে কেন্দ্র, সেখানে তাপমাত্রা দেখো 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। 15 কোটি ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সূর্যের যে কেন্দ্রে তাপমাত্রা, মানে চিন্তা করা যায় এরকম। বাট পৃথিবীতে এটা স্বাভাবিক কত, মানে গড়ে কত পরিমাণ তাপমাত্রা আসে, সেটা হচ্ছে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে। এখন কোশ্চেন করতে পারো যে ভাই আমাদের বাংলাদেশে তো আমরা 26, স্বাভাবিকভাবে 26.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফিল করি, আমাদের দেশে এত বেশি কেন? সূর্য থেকে যদি স্বাভাবিকভাবে গড়ে এত আসে, আমাদের দেশে বেশি হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমাদের দেশটা কোথায় বলতো? এই যে বলছিলাম মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই রেখাটাকে কি বলা হয় ইংরেজিতে? বলো, ইংরেজিতে বলো। এই রেখাটার নাম কি? নিরক্ষরেখা বা বিষুব রেখার ইংরেজি নাম কি? ইকুয়েটর। এই ইকুয়েটর লাইন বরাবর যে সকল জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে মরুভূমি প্রবণ জায়গা। মানে এখানে সূর্যের আলোটা তীর্যক ভাবে পড়ে, দ্যাটস ওয়াই এইখানে গরম বেশি। এখন আমাদের দেশটা হচ্ছে এই যে ইকুয়েটরের ঠিক 23.5 ডিগ্রি উপর দিকে, তার মানে এটা তো কাছাকাছি, তার মানে আমাদের দেশটা হওয়ার কথা ছিল মরুভূমি প্রবণ এরিয়া। কিন্তু আমরা আরো বেশি তাপমাত্রা ফিল করার কথা ছিল। কিন্তু আমাদের আবার কিছু ভাগ্য ভালো আছে, যেমন আমাদের এদিকে ক্লাইমেটটা হচ্ছে তোমার মৌসুমীয় ক্রান্তীয় বায়ু এরকম। পাশাপাশি আমাদের দেশে অনেক ধরনের চারপাশ দিয়ে নদী টদী আছে, এই কারণে হচ্ছে এই জায়গাটা একটু শীতল থাকে। বাট স্টিল আমরা এই 26.01 ডিগ্রি গড় তাপমাত্রা ফেস করা লাগে। কথা বুঝছো এখন? সেই হচ্ছে গিয়ে রিজন। এরপরে আসো যে বুধ। বুধ মানে সূর্যের সবচেয়ে কাছে বা নিকটতম গ্রহ হচ্ছে বুধ, যেটা ইংরেজি নাম হচ্ছে মার্কারি। তো এখানে দেখো যে মার্কারি দ্বারা বা কাকে বোঝানো হয়, সেখানে হচ্ছে হার্মিসকে বোঝানো হয় গ্রিকের, আর গণেশকে বোঝানো হয় হিন্দুদের ক্ষেত্রে, মানে হিন্দু ধর্মের ক্ষেত্রে। এটা সবচেয়ে ছোট এবং নিকটতম এবং দ্রুততম গ্রহ। কেন? যেহেতু কাছাকাছি অবস্থান করতেছে তার মানে নিকটতম, আবার ছোট তার মানে কাছাকাছি থাকাতে সেটা ঘুরতে বেশি সময় লাগে না, মানে সূর্যকে প্রদক্ষিণ করে ফেলে সবার শুরুতেই। এই জন্য বুধের দ্রুততম বলা হয়। এটার কোনো বায়ুমণ্ডল নাই, এটা উত্তপ্ততম নয়। তারপর দেখো শুক্র, যেটাকে ইংরেজিতে বলা হয় ভেনাস। এইটা কাকে বোঝানো হয়? এই যে রোমান ভাষায় এটাকে বলা হয় আর্থ্রোডাইটি, আর্থ্রোডাইটি। হ্যাঁ, মানে দেবী বলা হয় আর কি, আর্থ্রোডাইটি। তারপরে এই যে হিন্দুদের ধর্মের ক্ষেত্রে এটাকে বলা হয় লক্ষ্মী। এটাকে আমরা সন্ধ্যা তারা, শুক তারা, জোহরা, জারা, লুসিফানি এগুলা নামে চিনি আর কি। ঠিক আছে? না সরি, এটাকে হচ্ছে আমরা সন্ধ্যা তারা এবং শুকতারা নামে চিনি। এটা বিউপির কোশ্চেন, যে কোন গ্রহটাকে সন্ধ্যা তারা বা শুকতারা হিসেবে চেনা যায়। এটা হচ্ছে শুক্রকে। আর এইটাতে কিছু বায়ুমণ্ডল আছে, সেটা হচ্ছে যে জোহরা, জারা, লুসিফানি এগুলা। নাকি এই যে সবগুলাই এটার ডাক নাম? জোহরা, জারা, লুসিফানি সবগুলাই ডাক নাম, আর বায়ুমণ্ডল আছে এইটুকু আর কি। ঠিক আছে? আমি আউলে ফেলছি কোশ্চেন এটা, তোমরা সুন্দর করে নোট করে নিও। এখানে তো আমি জাস্ট, আমি দেখো আমি নোট করছিলাম কিভাবে জানো? মানে আমি কমা দিয়ে শুধু ইনফরমেশন নিছি আর কমা নিছি, কমা দিছি, ইনফরমেশন দিছি আর কমা দিছি। কারণ আমি জানি যে ইনফরমেশন দেখলেই আমার ফুল কনসেপ্ট মাথায় চলে আসবে, দ্যাটস ইট। এইভাবে নোট করছিলাম। তোমরা একটু ডিটেলসে লিখো। এবার আসো পৃথিবীতে। পৃথিবীর ইংরেজি নাম হচ্ছে আর্থ। এটার আয়তন হচ্ছে 51,70,000 বর্গ কিলোমিটার, পরিধি হচ্ছে এত কিলোমিটার, মানে 4,075 কিলোমিটার। এই যে সংখ্যাগত এগুলো মনে রাখার দরকার নেই। পৃথিবীর পূর্ব পশ্চিমে নিরক্ষরেখা, মানে এই যে এইভাবে বরাবর নিরক্ষরেখা, এবং উত্তর দক্ষিণে হচ্ছে মেরু চাপা, যেটা সেটা হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরুতে, সেটাকে আমরা কি বলতেছি?
এটাকে বলতেছি দ্রাঘিমা রেখা বলতেছি আর কি। তো রেডিয়াস হচ্ছে কত পৃথিবীর যে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 64 বা 6400 কিলোমিটার। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। ব্যাস বললে কিন্তু এটা দ্বিগুণ হয়ে যাবে, এটা মাথায় রেখো। তারপর আসো যে এখানে কিছু ডিগ্রিগত ইনফরমেশন, যেমন ইকুয়েটর যেটা ছিল নিরক্ষরেখা, সেটা ডিগ্রি ছিল 0 ডিগ্রি। এটার ঠিক 23 ডিগ্রি উপর দিকে গেলে কর্কটক্রান্তি রেখা, মানে নর্থের দিকে। সাউথের দিকে নিচের দিকে আসলে সেটাকে বলতেছি আমরা মকরক্রান্তি রেখা। 65.5 ডিগ্রি উপরে গেলে সেটাকে বলতেছি আর্কটিক সার্কেল বা সুমেরু। ঠিক আছে। নিচের দিকে আসলে সেটাকে বলতেছি অ্যান্টার্কটিক সার্কেল, সেটাকে আমরা বলতেছি কুমেরু। আর 90 ডিগ্রি বরাবর যেটা একদম 90 ডিগ্রি উপর দিকে, সেটাকে বলতেছি আমরা নর্থ হাসান পোল। ভাই এই মাহি, তোমার আনমিউট হয়ে গেছে। তো এরপর দেখো উপরে যেটা, সেটা হচ্ছে নর্থ পোল, আর নিচের দিকে হচ্ছে সাউথ পোল। ঠিক আছে। এই ইনফরমেশনটা একটু মাথায় রেখো, এটা কাজে দিবে। নেক্সট আসলে লেফট টু রাইট, যদি আমরা বাম থেকে ডানে আসি, তাহলে বাংলাদেশের টোটাল কিলোমিটার কত? 5138 কিলোমিটার। জলসীমা হচ্ছে গিয়ে তোমার 711 কিলোমিটার। স্থলসীমা হচ্ছে কিভাবে, টোটাল স্থলসীমা যদি আর জলসীমা হিসেব করো, সরি, টোটাল সীমানা হচ্ছে কত? 5138, মানে সীমান্তবর্তী শেয়ার করতেছে। তো আমাদের জল হচ্ছে কত? 711। তাইলে মাইনাস করলেই তো তোমার চলে আসবে হচ্ছে কি স্থলটা। এই জন্য স্থল সীমা হচ্ছে 4427, যেটা আমি তোমাদেরকে বারবার পড়াইছি। এর মধ্যে মিয়ানমারের সাথে 271, ভারতের সাথে হচ্ছে 4427 মাইনাস 271 মানে 4156। তো তুমি হচ্ছে এই যে ইনফরমেশন গুলো এইভাবে সুন্দর করে নোট করে নিতে পারো। এরপর আসলে সীমান্তবর্তী জেলা 32টা, ভারতের সাথে 30টা, মিয়ানমার সাথে 3টা। মিয়ানমার সাথে 3টা কি কি বরাক দিয়ে মনে রাখা যায়? বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার। আর আমাকে একটু বলো, মিয়ানমারের সাথে তো 3টা জেলা বুঝলাম কানেক্টেড, কোথায়? কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন। আর আমাদের যে পার্বত্য জেলা সেটা কয়টা? পার্বত্য জেলা কয়টা? তাও 3টা, কি কি? খাগড়াছড়ি, বান্দরবান, আর হচ্ছে আরেকটা কি? বড়টাই তো বাদ দিয়ে রাঙামাটি। দিচ্ছি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, আর একটা হচ্ছে গিয়া বান্দরবন। তো তোমাদেরকে কেন আমি এই জিনিসটা লিখে পড়াচ্ছি, কারণ হচ্ছে তোমরা অনেকেই কক্সবাজার আর হচ্ছে গিয়া এই যে খাগড়াছড়ির মধ্যে গুলাই ফেলবা। মিয়ানমার বললে সেটার মধ্যে তুমি খাগড়াছড়ি ঢুকাই দিবা, আবার পার্বত্য জেলা বললে সেখানে কক্সবাজারকে ইনক্লুড করে ফেলবা। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা বিউপিতে হুবহু আসবে। ঠিক আছে। ডিরেক্ট বলে দিবে যে মিয়ানমারের সাথে কয়টা কানেক্টেড বা কোনটি কানেক্টেড নয়, বা তোমার পার্বত্য জেলা কোন কয়টি বা কোনটি কানেক্ট কোনটি নয়, এইভাবে কোশ্চেন দিলে খেয়াল রাখবা যে কক্সবাজার হচ্ছে গিয়া তোমার মিয়ানমারের সাথে কানেক্টেড, সেটা কিন্তু পার্বত্য জেলার মধ্যে ইনক্লুডেড নয়। পার্বত্য জেলার মধ্যে ইনক্লুডেড হচ্ছে খাগড়াছড়ি। তো ডিফারেন্সটা খেয়াল রাখবা, দ্যাটস ইট। আর ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে কি কারণ কাঁকড়া পাওয়া যায়, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন কারণ হচ্ছে মাকড়সা পাওয়া যায়। বাংলাদেশের মরুভূমি হওয়ার কথা হয় না, কারণ এখানে নদী এবং মৌসুমী বায়ু আছে, এবং এটা কর্কটক্রান্তি রেখাতে অবস্থিত 23.5 ডিগ্রিতে। তারপর দেখো আমরা মঙ্গলে চলে আসি। মঙ্গল, মঙ্গল গ্রহ মানে মার্স। ঠিক আছে। এটাকে কার্তিক বলা হয় হিন্দুদের ধর্ম মতে, আর গ্রিসের ভাষা হচ্ছে অ্যারিস, বা রোমান ভাষায়। মানে এই যে এই শব্দগুলা কিন্তু রোমান ভাষা, আর গ্রিসের বা গ্রিক মিথোলজিতে এটাকে বলা হয় এরিস। তো মঙ্গল গ্রহের কিছু বিষয় হচ্ছে যে এটা হচ্ছে লাল দেখতে, মানে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। এইটার 2টা উপগ্রহ আছে, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফ্যাবোস, এই জন্য ডিফো দিয়ে মনে রাখা যায়। ডিমোস আর ফ্যাবোস মনে রাখবে, ডিমোস আর ফ্যাবোস, যেহেতু ডিরেক্টলি কোশ্চেন আসবে যে মঙ্গলের উপগ্রহ কোনটি, তো ডিমোস ফ্যাবোস মনে থাকে যেন। এরপর হচ্ছে জুপিটার, এটা হচ্ছে জিউস বলা হয় গ্রিকদের মিথোলজিতে। হিন্দুদের ধর্মে এটাকে ইন্দ্র বলা হয় আর কি, সবচেয়ে বড় যেটা সেটা, বা গ্রহরাজ। এটার উপগ্রহ হচ্ছে টোটাল 16টা। হ্যাঁ, এর মধ্যে 5টা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে। এগুলা কি কি? গ্যানিমেড, ইউরোপা, লো, ক্যালিস্ট্রো, একটা হচ্ছে ল্যাডা। ঠিক আছে। তো এই যে 5টা মনে রাখার জন্য একটা টেকনিক বলা আছে এখানে, দেখো জ্ঞানী, ইউরোপা, লোকাল, মানে গ্যানিমেড, ইউরোপা, আর লো, ক্যালিস্ট্রো এন্ড ল্যাডা। এই 5টা শুধু মনে রাখবো পরীক্ষা, সরি 5টা, এই জন্য পরীক্ষা এটা ডিরেক্ট আসবে যে নিচের কোনটি বৃহস্পতির উপগ্রহ, বা নিচের কোনটি বৃহস্পতির উপগ্রহ নয়, এভাবে কোশ্চেন দিবে। তারপর দেখো শনি, শনির উপগ্রহ হচ্ছে টোটাল 22টি। এইটা মনে রাখবা কিভাবে, এই যে দেখো ক্যাপিটাস, থেটিস, হুয়া, ডাইউন, টাইটন। ঠিক আছে। কোটি, হুদা, টাই পড়ে। কোটি, সরি মানে কেটি, হুদা, টাই পড়ে, এবার মনে রাখবা ক্যাপিটাস, ট্যাথিস, হুয়া, ডাইউন, টাইওন। এই হচ্ছে, মানে 22টা মনে রাখার দরকার নেই, এই কয়েকটা শুধু মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে তাই। ইউরেনাস হচ্ছে গ্রিকদের প্রথম রাজা, নেপচুন হচ্ছে রোমান পসিডন বোঝানো হয় গ্রিক মিথোলজিতে এটাকে। এই হচ্ছে গিয়া তোমার গ্রহ বিষয়ক ইনফরমেশন গুলা। ঠিক আছে। বলো তো এই জিনিসগুলা কেন পড়াচ্ছি, কারণ এই যে তোমাদের 9-10-এ জিওগ্রাফি একটা টেক্সট বুক ছিল, সেখানে এই জিনিসগুলা ছিল, কিন্তু তোমরা পড়ছো আগে, হয়তো এখন ভুলে গেছো। তো এই জিনিসগুলা কিন্তু পরীক্ষা আসে ডিরেক্টলি। ঠিক আছে। এবার আসো যে আমরা সমুদ্র লেভেল থেকে এই
যে উচ্চতার দিক থেকে হিসেব করে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার নামগুলা শিখবো, এটা থেকেও পরীক্ষা আসতে পারে কোশ্চেন, বাট স্বাভাবিকভাবে কম আসে। স্টিল শিখে নাও, বিসিএস এ কাজে দিবে আর কি ফিউচার জব লাইফে। তো সি লেভেল থেকে যখন তুমি 2.6 মিটার উচ্চতায় যাবা সেটাকে বলবো হচ্ছে সমভূমি। ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে বড় সমভূমি হচ্ছে মধ্য ইউরোপে অবস্থিত। সি লেভেল থেকে যখন তুমি 6 থেকে 30 মিটার উচ্চতায় যাবা তখন সেটাকে বলবা গড় বা সোপান। যেমন বরেন্দ্র, মধুপুরের ভাওয়াল, লালমাই পাহাড়, এগুলো হচ্ছে গিয়ে তোমার সোপান বা গড়। ঠিক আছে? সি লেভেল থেকে যখন তুমি 30 থেকে 100 মিটার উচ্চতায় যাবা তখন সেটাকে বলবা টিলা। যেমন সিলেটে টিলা আছে। তারপরে সি লেভেল থেকে 100 থেকে 500 মিটার উচ্চতা পর্যন্ত সেটাকে বলবা পাহাড়। যেমন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। ঠিক আছে? সি লেভেল থেকে যখন 1000 থেকে 10,000 মিটার উচ্চতায় যাবা তখন সেটাকে বলবা পর্বত বা মাউন্টেন। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত হচ্ছে কি, তাজিংডং বা বিজয়। ঠিক আছে? সো খেয়াল করো এখানে যেটা বললাম যে সমুদ্র উচ্চতা থেকে যখন তুমি 1,000 থেকে 10,000 মিটার উচ্চতায় যাবা তখন সেটাকে বলবা পর্বত। তো পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে যে সেটার মাথাটা একটু উঁচু হয়, মানে একদম শার্প টাইপের হয়। আর মালভূমি হচ্ছে যেটার মাথাটা হচ্ছে তোমার অনেকটাই যে ফ্ল্যাট আকৃতির হয়, এরকম ফ্ল্যাট আকৃতির। ঠিক আছে? সো সবচেয়ে উঁচু মালভূমি হচ্ছে পামির মালভূমি, এটা মনে রাখবা। আর সবচেয়ে উঁচু পর্বতের নাম কি দেখি, এটা মনে আছে কিনা তোমাদের, বলো। এখানে লেখা আছে অবশ্য, মাউন্ট এভারেস্ট। ওকে, এভারেস্ট হচ্ছে সবচেয়ে উঁচু। এবার আসো যে তোমার, ধরো সি লেভেল থেকে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে মানে সমুদ্র পানির উচ্চতা থেকে আমরা এখন পানির নিচের দিকে যাব, তখন 200 মিটার পর্যন্ত সেটাকে বলা হয় নিচু মহীসোপান। 200 থেকে 3,000 মিটার নিচুর দিকে গেলে সেটাকে বলা হয় মহীঢাল। 3,000 থেকে 5,000 মিটার, 5,400 মিটার নিচুতে গেলে সেটাকে বলা হয় সমুদ্র সমভূমি। আর 5,400 নিচেও যদি যাও তখন সেটাকে বলা হয় সমুদ্র খাত। ঠিক আছে? তো এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে খাতটা সেটা। আর পৃথিবীতে সবচেয়ে বড় খাত হচ্ছে তোমার মারিয়ানা ট্রাঞ্চ। ওকে, সেই হচ্ছে ইনফরমেশন। আর বাংলাদেশের ভিতর দিয়ে তোমার প্রায় 700-র মতো নদী বয়ে গেছে। এখানে মূল নদী হচ্ছে তোমার 230টা, তার মধ্যে আন্তর্জাতিক নদী হচ্ছে 57টা, ভারতের সাথে 54টা এবং মিয়ানমারের সাথে 3টা। এই টোটাল যোগ করলে 54+3 = 57টা নদী হচ্ছে আন্তর্জাতিক নদী। জাস্ট বিকজ কেন, যেগুলো হচ্ছে বর্ডার শেয়ার করে, তার মানে আন্তর্জাতিক সম্পর্কিত, দ্যাটস ওয়াই। এবার আসলে যে টোটাল রিভার লেন্থ এত, এটা আমাদের দরকার নাই। আমরা হচ্ছে এখান থেকে কিছু ইনফরমেশন নিব, এগুলো আমাদের যেহেতু কাজে আসবে হয়তো, মানে 1-2 মার্ক হইলো। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কয়েকবার তোমরা একটু নোট করে সুন্দর করে নিয়ে আমাকে প্রোভাইড করলে হবে। বুঝছো? যে এই যে উপনদী শাখা নদী এই জিনিসটা থেকে কোশ্চেন আসে। তো শুরুতেই দেখো যে পদ্মা। ও, হোয়াট এ গুড থিং, কারেন্ট চলে আসছে। তো দেখো পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে কোত্থেকে। পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে তোমার গঙ্গোত্রী হিমবাহ, মানে গঙ্গা নদী এখানে এসে পদ্মা নদী নাম ধারণ করছে আর কি। তো পদ্মা নদীর উপনদী হচ্ছে 2টা। এটা মনে রাখবা, পাম দিয়ে, পাম, পাম পাতা ছিল না, পাম পাতা, পাম গাছ। তো এই যে পদ্মা, মহানন্দা। ঠিক আছে? পদ্মা একটা মহানন্দা। আবার মহানন্দার আবার উপনদী আছে, নিজে উপনদী, তার উপরে আবার তার উপনদী আছে। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার এই যে মনে রাখার কৌশল হচ্ছে কি, টাঙ্গন নাগর কুলিক পুনর্ভবা, মানে এই যে টং নগর কুলিতে পূর্ণ, টং নগর কুলিতে পূর্ণ, তার মানে টাঙ্গন, নাগর, কুলিক আর একটা হচ্ছে পুনর্ভবা, এই চারটা হচ্ছে মহানন্দার উপনদী। ঠিক আছে? তারপর দেখো যে পদ্মার আবার শাখা নদী আছে। এই শাখা নদীগুলো মনে রাখার জন্য লাইনটা হচ্ছে যে বর গৌরকুমার ভৈরব খা মাথা ভাঙলো। ঠিক আছে? বর গৌরকুমার ভৈরব খার মাথা ভাঙলো। তাহলে এই যে বরাল, গড়াই, কুমার, ভৈরব, আড়িয়াল খা, মাথা আর এটা হচ্ছে ভাঙ্গা, এগুলো হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এবার চলে আসো মেঘনা নদীতে। পদ্মা নদীর ব্যাপার শেষ। মেঘনা নদীতে হচ্ছে উৎপত্তি থেকে, এটা সেটা হইতেছে সুরমা এবং কুশিয়ারা। মানে উৎপত্তি স্থলে এটার নাম কি, মেঘনা নদীর উৎপত্তি স্থলের নাম হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। দেখো এইটা উৎপত্তি হয়েছে মূলত আহ নাগামণিপুরের লুসাই পাহাড় থেকে। সেখানে এটা তুত ভাই এবং তুই ভাই থেকে, একটা ফোন আসতেছে, হ্যালো, হ্যালো, এটা দিল নাকি? কি জানি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কথা? জি। ওকে। যেটা বলতেছিলাম যে মেঘনা নদীর উৎপত্তি স্থলের নাম হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। এটা নাগামণিপুরের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে তুতবাই
তুতবাই তুইভাই নামক নাম ধারণ করে সেটা বরাক। বরাক, আচ্ছা বরাক নাম ধারণ করছে, ঠিক আছে, মানে লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সেটা প্রথমে নাম ধারণ করছে তুতবাই তুইবাই, দেন সেটা নাম ধারণ করছে হচ্ছে বরাক। বরাক থেকে আইসা সুরমা এবং কুশিয়ারাতে মিলিত হয়ে সুরমা এবং কুশিয়ারার এই যে এই জায়গাতে আইসা সেটা মেঘনা নাম ধারণ করে আর কি। ঠিক আছে। তো এইখানে আবার দেখো আজমেরীগঞ্জে কালনি জায়গায় মিলিত হয়ে সেটা কালনি নাম ধারণ করে। ভৈরব বাজারে এসে সেটা, ও সরি, বরাক থেকে সুরমা এবং কুশিয়ারাতে এসে সুরমা এবং কুশিয়ারা নাম ধারণ করে, সেখান থেকে পরবর্তীতে আজমেরীগঞ্জ কালনি হয়ে সেটা নাম ধারণ করে কালনি, সেখান থেকে পরবর্তীতে ভৈরব বাজারে এসে সেটা নাম ধারণ করে মেঘনা। তো এই ইনফরমেশন গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে যে উৎপত্তি থেকে লুসাই পাহাড় থেকে প্রথমে নাম ধারণ করে সেটা তুত ভাই তুই ভাই, তারপরে হয় সেটা বরাক, বরাক থেকে হয় হচ্ছে গিয়ে সুরমা এবং কুশিয়ারা, সেটা পরবর্তীতে হয় কালনি, কালনি থেকে পরবর্তীতে ভৈরব বাজারে হয় হচ্ছে গিয়ে মেঘনা। তো এই ইনফরমেশন গুলো এইভাবে রিলেট করে সিকোয়েন্স আকারে এরোয়ার এরোয়ার দিয়ে লিখে নোটটা করবো আর কি। মেঘনা নদীর শাখা নদী হচ্ছে কি মতির বধু গোমতী, মানে মনু তিতাস বাউলায় ধনু গোমতী, এই এই শেষ মেঘনা নদীর ব্যাপার। এরপর আসলে যে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র হচ্ছে চীনের, এই যে ব্রহ্মপুত্রের একটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, ব্রহ্মপুত্র তো আমাদের দেশে আমরা চিনি, চীনে এটাকে বলা হয় সানহো নদী, ব্রহ্মপুত্রের নামই হচ্ছে চীনের সানহো। তো পরীক্ষা আসে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসামে সেটাকে বলা হয় দিহং, নাহলে তিহং, মানে দিহংও বলে তিহংও বলে, যেটা আর কি অব্লিক আকারে। তো আসামে সেটার কি নাম, দিহং বা তিহং। বাংলাদেশে সেটাকে ব্রহ্মপুত্র বলে। এটার পূর্ব নাম ছিল হচ্ছে নীল লোহিত, নীল লোহিত বলে আর কি। তো এটার উপনদী হচ্ছে তোমার ধরলা এবং তিস্তা, ধুতি দিয়ে মনে রাখবা। ব্রহ্মপুত্র শাখা নদী হচ্ছে তোমার শিব যমুনা, মানে শীতলক্ষা বংশী যমুনা। তো এই যে যমুনা পদ্মা এটা মিলিত হয়েছে গোয়ালন্দতে, এটা আমরা সবাই জানি। তারপর দেখো যমুনার শাখা নদী হচ্ছে আবার ধলেশ্বরী, ধলেশ্বরী শাখা নদী হচ্ছে আবার বুড়িগঙ্গা। এই যে পার্টটুকু আছে না, এটা থেকে আমার জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসছিল যে যমুনার শাখা নদী কি আর ধলেশ্বরী শাখা নদী কি, বুড়িগঙ্গা। তো দুইটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। এবার আসো যে আমরা কিছু সিম্পল ইনফরমেশন মনে রাখবো যে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে কি, দীর্ঘতম নদী হচ্ছে গিয়ে তোমার পদ্মা, এখন পদ্মা হয়ে গেছে। আর গভীরতম বা প্রশস্ততম বললে সেটা মেঘনা হবে, বাট এই যে এগুলা বাদ, এগুলো দরকার নেই। দীর্ঘতম বললে এখন পদ্মা হয়ে গেছে, এটা চেঞ্জ হয়েছে ইনফরমেশন, আগে ছিল তোমার মেঘনা, সব দিক থেকে মেঘনা ছিল বেস্ট, বাট এখন পদ্মা হয়ে গেছে। তারপর দেখো যে কর্ণফুলী নদী হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, এটা কর্ণফুলীর শাখা নদী কি কি আছে, বোয়ালখালী, কাঁচালং, হালদা, রাখিয়া আর চিংড়ি। হালদা নদীর একটা বিশেষত্ব আছে, দেখি বলো তো এটা কি। হালদা নদীর এটা বিউপিতে আসছে অলরেডি কোশ্চেনটা, বা আদার্স অন্যান্য অনেক জায়গায় আসছে এটা। হালদা নদীর একটা বিশেষত্ব আছে। উম এই যে মৎস্য চাষ। হ্যাঁ, সেটা হচ্ছে মৎস্য প্রজনন কেন্দ্র, প্রজনন কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মিয়ানমারের সাথে সীমান্তবর্তী নদী হচ্ছে বাংলাদেশের তিনটা, কি কি, সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ, সামান দিয়ে মনে রাখবা। এর মধ্যে নাফ নদী হচ্ছে একদম স্ট্রেট কাট, ঠিক আছে, নাফ নদীর দৈর্ঘ্য কত, 56 কিলোমিটার, মনে থাকে যেন 56 কিমি। তারপর সীমান্তবর্তী নির্ধারণকারী নদী হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই যে হারিয়াভাঙ্গা আর একটা নাফ। তো হারিয়াভাঙ্গা দ্বারা কাদের মাধ্যমে কোন দুইটা দেশের মধ্যে ডিফারেন্স হবে, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়া। বাংলাদেশ। হ্যাঁ, আর নাফ নদী দিয়ে কি হবে, বাংলাদেশ ভার্সেস মিয়ানমার। ওকে, তো এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। চারপাশে পানি থাকে সেটাকে বলে দ্বীপ। তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, যেটা মালিকানা কোন দেশ এখন, ডেনমার্ক। ওকে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা, এটা আমরা সবাই জানি, ভোলার পূর্ব নাম হচ্ছে কি, শাহবাজপুর। পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের পূর্ব নাম হচ্ছে কি, নারিকেল জিঞ্জিরা, মানে অপর নাম আর কি। আর নিঝুম দ্বীপটা কোথায় অবস্থিত, নোয়াখালীতে অবস্থিত, নোয়াখালী। তারপর হচ্ছে রোমান্টিক দ্বীপ মনপুরা, এটা হচ্ছে কোথায় অবস্থিত, ভোলাতে অবস্থিত, মনপুরা দ্বীপটা হচ্ছে ভোলাতে অবস্থিত। তারপরে চর কুকরি মুকরি, সেটাও কিন্তু ভোলাতে অবস্থিত, চর কুকরি মুকরি। এগুলো লিখবা, আমি যে বুকে বলতেছি এগুলো তোমাদের নোটের জন্য সুন্দর করা থাকে, কুকরি মুকরি। আচ্ছা, তারপর দেখো তোমার এই যে এখানে আছে উপদ্বীপ, উপদ্বীপ হচ্ছে তিন দিকে পানি থাকবে, একদিকে স্থল থাকবে। সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। আর সরু উপদ্বীপ যদি থাকে একটা সরু উপদ্বীপ, সেটাকেই তখন বলা হবে অন্তরীপ। সবচেয়ে বড় অন্তরীপ হচ্ছে উত্তমাংশ অন্তরীপ, যেটা সাউথ আফ্রিকা অবস্থিত, ইংরেজিতে এটাকে বলা হয় কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ। এটা আমাদের সময় যেহেতু আসছিল বিভিন্ন, সরি, কল দিলে ইয়ে হয়ে যায় আর কি, যে ডিসকানেক্ট হয়ে যায় কলার। আবার
বলদ। আচ্ছা দেখো, বাংলাদেশে চলন বিল আছে, ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো, চলন বিল সবচেয়ে বড় বিল চলন বিল। তো এটার বিশেষত্ব হচ্ছে যে সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। আবার হাওরের কথা যদি বলি, সবচেয়ে বড় হাওর হচ্ছে তোমার হাকালুকি হাওর। এবং সবচেয়ে বড় বাওর যদি বলি সেটা হচ্ছে তোমার কোথায়, এই যে পোড়া পোড়া, সবচেয়ে বড় হচ্ছে বাওর। তো এই বাওর মানে কি, বাওর মানে হচ্ছে পরিত্যক্ত নদী বা অশ্বক্ষুরাকৃতি নদী। এটার দেখতে না একটা অশ্বক্ষুরাকৃতি হয় পরিত্যক্ত নদীটা, মানে আকৃতিটা এরকম হয়। তো এইখান থেকে একটা জিনিস মনে রাখবা যে চলন বিলের ভিতর দিয়ে আবার তোমার একটা নদী গেছে, সেই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। ঠিক আছে, লিখে দিচ্ছি যে আত্রাই নদী। ওকে। আর হাকালুকি হাওর হচ্ছে তোমার সবচেয়ে বড়। আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, যেটা হচ্ছে আমাদের একটা রামসার সাইটের মধ্যে পড়ছে, এই আর কি। ঠিক আছে। সো এতটুকুই ছিল। ও না, আরো আছে, সরি। দেখো, সুন্দরবন সম্পর্কে একটু পড়তে হবে। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, টাইডাল ফরেস্ট, একই সাথে এটা একটা স্রোতজ বনভূমি। সুন্দরী গাছের প্রাচুর্য আছে এখানে। এই এখানে একটা তোমাদেরকে রোমান্টিক জিনিস শিখাই, সেটা হচ্ছে তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদের নিকনেম তোমরা হচ্ছে এই সুন্দরী গাছটা দিতে পারো। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি বলো তো? সুন্দরী দিও না, সুন্দরী দিলে আবার খুব খ্যাত লাগবে। মানে দিবা হচ্ছে হ্যারিটেরিয়া ফমিস। হ্যারিটেরিয়া ফমিস। ঠিক আছে। বা যাকে তুমি পছন্দ করো, সে ছেলেদেরকে বলতেছি, তার নিকনেম এটা দিয়ে সেভ করে দিও, তখন সে এটা খুঁজে বের করবে যে এটা মানে কি, গুগলে সার্চ করলে দেখবে যেটা হচ্ছে সুন্দরী গাছ। ঠিক আছে। ইংরেজিতে এটাকে বলে গ্লাস লুকিং ট্রি। মানে এই যে সুন্দরবনের নাম কেন সুন্দরী গাছ, দ্য রিজন ইজ এখানে সুন্দরী গাছের প্রাচুর্যতা রয়েছে। প্রাচুর্যতা মানে হচ্ছে অনেক বেশি সংখ্যক। আর একটা দেশে স্বাভাবিকভাবে ব্যালেন্স পজিশন থাকার জন্য 25% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি ডিক্লেয়ার করে যে আমাদের দেশে আছে 17.2%, বাট অ্যাকচুয়ালি তার থেকে অনেক কম আছে। ওকে। তারপর দেখো, সুন্দরবন হচ্ছে টোটাল মোট 10,000 বর্গ কিলোমিটার এরিয়া, এবং বাংলাদেশি এটার মধ্যে 6,017 কিলোমিটার মানে বর্গ কিলোমিটার এরিয়া ওন করে। তাহলে বাংলাদেশ হচ্ছে প্রায় 60% এরিয়া ওন করে, বাকি যেটা সেটা করে হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে। বাংলাদেশের বনাঞ্চল হচ্ছে চার ধরনের, একটা হচ্ছে অভয়ারণ্য, টোটাল 20টা, জাতীয় উদ্যান সেটা আছে 19টা, ইকো পার্ক আছে 11টা। সবচেয়ে প্রথম ইকো পার্কের নাম কি? সীতাকুণ্ড ইকো পার্ক, বিউপিতে এই কোশ্চেন আসছে অলরেডি। সীতাকুণ্ড ইকো পার্ক, এখানে তোমার আরেকটা জায়গা আছে যেটাকে বলে চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়, এইখানে যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটাকে বলা হয় তোমার উষ্ণ পানির ঝর্ণা। উষ্ণ পানির ঝর্ণা। এই সীতাকুণ্ডের ঠিক অপোজিটে রাস্তার এই পাশে, যখন মেইন রোডের এই পাশে চলে আসবা, সেই জায়গাতে একটা ইয়া আছে তোমার, সি বিচ। সেই সি বিচটার নাম হচ্ছে গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ। এগুলো তোমাদের নোটে লিখবা, দ্যাটস আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো বিউপিতে আসতে পারে তাই। সাফারি পার্ক হচ্ছে বাংলাদেশের দুইটা, একটা হচ্ছে কক্সবাজারের ডুলাহাজরা, এটা প্রথম। আর নতুন যেটা সেটা হচ্ছে তোমাদের এই যে গাজীপুরের সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক, এটা হচ্ছে সবচেয়ে বড়, আবার সেকেন্ড বাট বড়। সোয়ান ফরেস্ট হচ্ছে পৃথিবীতে টোটাল 22টা, তার মধ্যে ভারত উপমহাদেশে আছে দুইটা, তার মধ্যে বাংলাদেশের মধ্যে আছে একটা। দেখো, এই যে রাতারগুল সোয়াম ফরেস্ট, এটা বিউপিতে অলরেডি কোশ্চেনে চলে আসছে যে রাতারগুল সোয়াম ফরেস্ট কোথায় অবস্থিত বলো তো? কোথায় অবস্থিত এটা? সিলেটে অবস্থিত। সিলেটে, সিলেটের কোথায়? গোয়াইনঘাটে। গোয়াইনঘাটে বিউপির কোশ্চেন তো অবশ্যই তোমরা ফলো ফলো করছো। গোয়াইনঘাট, সেখানে এই কোশ্চেনটা পাবা যে রাতারগুল সোয়াম ফরেস্ট হচ্ছে সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। আর সবচেয়ে বড় ফরেস্ট হচ্ছে তোমার অ্যামাজন, মনে থাকে যেন। পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি সেটা কি? সেটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়ার তৌগা। ওকে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃক্ষ আছে এই অ্যামাজন ফরেস্টে। আর এই অ্যামাজন ফরেস্টটা তোমার 60টা দেশের সাথে কানেক্টেড, ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, এগুলো আমরা বলছি ওইখানে সিটে ছিল। তারপর দেখো, এটাকে বলা হয় কি, অ্যামাজন ফরেস্টটাকে বলা হয় পৃথিবীর ফুসফুস বা লাংস, পৃথিবীর লাংস বলা হয়, পৃথিবীর ফুসফুস। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট। এবার পার্বত্য অঞ্চলের কিছু বৃক্ষর কথা জেনে দাও এখানে, যে ময়না, চাপা, গামার, করা, জোড়ো, গর্জন, চমলাকো। ঠিক আছে, চমলাকো, চকমূল্য, যাই হোক whatever। তো এই বৃক্ষ থেকে একটা জিনিস মনে আসছে আমার, সেটা হচ্ছে এক ধরনের গাছ আছে যেই গাছের কাঠ দিয়ে তোমার দিয়াশলাই তৈরি করা হয়। দিয়াশলাই তো অবশ্যই চেনো, যে মেসের কাঠি। সেই গাছটার নাম কি বলতো? গেওয়া মেবি। ঠিক আছে, গেওয়া। এই গেওয়া গাছ দিয়ে হচ্ছে তোমার দিয়াশলাই বা এই মেসের কাঠি তৈরি করা হয়। তো এই যে এখানে দেখো আরো কিছু বলা আছে গাছের নাম, সুন্দরবনের কিছু বৃক্ষের কথা বলা আছে, এই যে গেওয়া দেখো এখানে আছে, গরান, সুন্দরী, কেওড়া, কাকড়া, বাইন, ধুন্দল, পশুর, ওরা। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাস রিডিং পড়বা। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এয়ার এর এলিমেন্ট।
বায়ুর এলিমেন্ট হচ্ছে কি সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেন 78.02%, অক্সিজেন হচ্ছে 20.71%, আর্গন হচ্ছে 0.80%, মানে 0.80, জলীয় বাষ্প হচ্ছে 0.41, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03, অন্যান্য হচ্ছে তোমার 0.02, আর ধূলিকণা হচ্ছে 0.1। এখান থেকে কোনটা যে আসবে কেউ বলতে পারতেছি না, তো এই যে ওর জন্য তোমাদেরকে সবগুলো মুখস্থ করতে হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে তোমার লেয়ার, মানে বায়ুমণ্ডলের যে লেয়ার গুলা, ট্রোপোমন্ডল, স্ট্রেটোমন্ডল, ট্রোপোমন্ডল, স্ট্রেটোমন্ডল, তারপর হচ্ছে তোমার মেসোমন্ডল, এই জায়গার যে শীটটা, এটা আমার এখানে ইনক্লুড করা হয় নাই, মানে এই শীটটা এখানে নাই। বাট তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, তোমরা যারা নোট করবা তারা এইটাও ইম্পর্টেন্টলি নোট করবা যে কোন জিনিসটা কিসের ভিতর দিয়ে চলে, যেমন ওজোন লেয়ার কোন লেয়ারে আছে, মানে ওজোন বা O3, তারপরে এই যে জেট বিমান কোথা দিয়ে চলে, তারপর নর্মাল বিমান কোথা দিয়ে চলে, এই এই জিনিসগুলো যেন ওইখানে থাকে নোটের ভিতরে। জাস্ট বলে দিলাম, বিউপিতে এখান থেকে গত বছর কোশ্চেন আসছে, লাস্ট লাস্ট ইয়ার তোমাদের যখন পরীক্ষা দিয়েছো ফার্স্ট টাইম তখন। এনভায়রনমেন্টাল মুভমেন্ট নিয়ে কিছু কথা আছে, দেখো। গ্রিক পণ্ডিত হিপোক্রেটাস সর্বপ্রথম পানি দূষণকে পরিবেশ দূষণ বলেন। পরিবেশ আন্দোলনের জনক হচ্ছে ডেভিড থ্যারো। পরীক্ষায় আসে যে এনভায়রনমেন্টাল মুভমেন্টের জনককে, সেটা হচ্ছে ডেভিড থ্যারো। আর এই যে গ্রিন ভেল মুভমেন্ট বা এই যে ধরো গ্রিন রেভলিউশনের জনককে, সেটা হচ্ছে কি নরম্যান বোরলগ। ঠিক আছে, এই যে গ্রিন রেভলিউশন সর্বপ্রথম শব্দটা উনিই ব্যবহার করেন। এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট সেটা হচ্ছে ওয়াঙ্গেরি ম্যাথি বিখ্যাত এটার জন্য। আর গ্রো মোর ফুড সেটা হচ্ছে এটার স্লোগান। এটা কার ছিল, যে নরম্যান বোরলগের ছিল। তারপর দেখো গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের থেকে মনে আসছে যে গ্রিন হাউস গ্যাসগুলা কোনগুলা, বলতে পারবা গ্রিন হাউস গ্যাসগুলা কি কি আসবে, যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, বলো দেখি, দুই একটার নাম বলো। প্রথমে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, সিএফসির পূর্ণরূপ কি বলো তো। আর একটা হচ্ছে HCFC, মানে ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, এই যে N2O, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার এই যে গ্রিন হাউস গ্যাস। পরীক্ষার নিচের কোনটি নয়, তো এর বাইরে যেটা থাকবে সেটা উত্তর হবে। তো এই যে এখানে দেখো, কার্বন দূষণকারী পৃথিবীর দেশগুলোকে বলা হয় E8। হ্যাঁ, তারপর গ্রিন হাউস ইফেক্টের জনক হচ্ছে আরহেনিয়াস। ওকে, তারপরে দেখো লাস্ট কি আছে, লাস্ট হচ্ছে কয়েকটা যে রিজিয়নের নাম, এগুলাকে সংক্ষেপে মনে রাখার জন্য টেকনিক, যেমন বলকান স্টেট যেগুলা, সেগুলাকে এই টেকনিক দিয়ে মনে রাখা যাবে। মন্টিয়ালি রুমাকে MBBS এর সার্বিক কোশ্চেনের ক এবং গ সেট দিল, মানে মন্টিনিগ্রো, আলবেনিয়া, রোমানিয়া, ম্যাসিডোনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, গ্রিস, এগুলো হচ্ছে কি বলকান স্টেট। স্ক্যান্ডিনেভিয়ান স্টেট হচ্ছে পাঁচটা, ফি দেওয়া শুন দিয়ে মনে রাখবা, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। বাল্টিক স্টেট হচ্ছে তিনটা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এটাকে এল দিয়ে মনে রাখবা। এই এস্তোনিয়া বানানটা হচ্ছে ই দিয়ে শুরু, এস্তোনিয়া, নট এ দিয়া, সেজন্য E ডাবল L মনে রাখবা। তারপর হচ্ছে মধ্য আমেরিকার দেশ হচ্ছে কি, এই যে হুট করে কোস্টের পানাগুলো বেলাভূমিতে নিয়ে কারা এলো, মানে হন্ডুরাস, কোস্টারিকা, পানামা, তারপরে গুয়েতামালা, বেলিজ, নিকারাগুয়া, এল সালভাদর। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এই যে মধ্য আমেরিকার দেশ, তারপরে পলিনেশিয়ান দেশ, মেলানেশিয়ান দেশ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এগুলো তোমরা বাদ দিতে পারো মাইক্রোনেশিয়া পর্যন্ত, বাট রিডিং পড়ো জাস্ট, ঠিক আছে। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল খুব ইম্পর্টেন্ট, বিউপিতে আসার মতো কোশ্চেন, যে নিচের কোনটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে না। আর গোল্ডেন ট্রায়াঙ্গেল কাদেরকে বলা হয়, যারা আফিম উৎপাদন করে। কি কি, এই যে মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, MLT দিয়ে মনে রাখবা। গোল্ডেন ক্রিসেন্ট, যারা হচ্ছে তাও আফিম উৎপাদন করে। API, আফগানিস্তান, পাকিস্তান, ইরান। ঠিক আছে, গোল্ডেন ওয়েস্ট, সেখানে হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, BN দিয়ে মনে রাখবা। গোল্ডেন ভিলেজ, কুষ্টিয়ায় গাঁজা উৎপাদনকারী 26টা গ্রামকে বলা হয় গোল্ডেন ভিলেজ। সহিল কি, সহিল হচ্ছে গিয়ে আফ্রিকা মহাদেশের মরুভূমি এবং রেইন ফরেস্টের মাঝামাঝি দেশগুলোকে বলা হয় সহিল। দ্যাটস ইট। নাইজার, নাইজেরিয়া, সুদান, এগুলা মানে সহিল কি, এটা একটু মনে রাখবা যে মরুভূমি এবং রেইন ফরেস্টের মাঝামাঝি দেশগুলোকে বলা হয় সহিল। সাভানা হচ্ছে পৃথিবীর চিড়িয়াখানা, এখানে সব ধরনের প্রাণী পাওয়া যায়। বায়োম হচ্ছে টোটাল 9টা পৃথিবীতে, তার মধ্যে 5টি হচ্ছে আফ্রিকা মহাদেশে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, এটা হচ্ছে কি সিলেটের গোয়াইন ঘাটে অবস্থিত, নট গোয়াম কান্দি, এটা হচ্ছে গোয়াইন ঘাট। গোয়াইন ঘাট, বিউপিতে আমাদের সময় কোশ্চেনটা আসছিল। তারপর হচ্ছে দেখো, এই যে কয়েকটা রেখা, এই যে 17 ডিগ্রি অক্ষরেখা ভাগ করছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে, 38 ডিগ্রি ভাগ করছে উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে, 49 ডিগ্রি ভাগ করছে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে, রেড ক্লিফ ভাগ করছে ভারত পাকিস্তান, লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, এটাকে বলে LOC। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বললে হচ্ছে ভারত চীন। ম্যাজিনো লাইন হচ্ছে জার্মানি ফ্রান্স, জিগফ্রেন্ড লাইন হচ্ছে জার্মানি ফ্রান্স, হিন্ডারবার্গ লাইন হচ্ছে জার্মানি পোল্যান্ড। লাইন অফ ডিমার্কেশন খুব ইম্পর্টেন্ট, আমাদের সময় বিপরীতে আসছিল, পর্তুগাল এবং স্পেনের মধ্যে। মিলিটারি ডিমার্কেশন লাইন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। নর্দার্ন লিমিট লাইন উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে, তাও এই যে এই তিনটা খুব ইম্পর্টেন্ট। ম্যাকমোহন লাইন হচ্ছে চীন ভারতের মধ্যে। ডুরাল্ড লাইন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা প্রচুর আসে। ডুরাল্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। সোনোরা লাইন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে। ব্লু পার্পল
তারপর দেখো এই যে ব্লু পার্পল হচ্ছে ইসরায়েল লেবানন, আর পার্পল হচ্ছে ইসরায়েল সিরিয়া, মেনারহিম হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড, ফচ হচ্ছে পোল্যান্ড এবং লিথুয়ানিয়া। সো দিস ইজ দ্য এন্ড। ওকে, এখন বলো তোমাদের এই জিওগ্রাফির মধ্যে কেমন লাগছে এই ক্লাস, অনেস্টলি বলো। বাট এতটুকুর মধ্যে জিওগ্রাফি কমপ্লিট। এখন তোমাদেরকে আমি আরেকটা টাস্ক দিব, সেটা হচ্ছে এই যে জিওগ্রাফির যে বইটা টেক্সট বুক, এটা তোমাদের গ্রুপে অলরেডি প্রোভাইডেড। সেখানে গিয়ে তোমরা এই বইয়ের অধ্যায় ভিত্তিক যেখানে যেখানে মার্ক করা আছে দেখবা লাল লাল মার্ক, এই যে এখন অব্দি কোনো মার্ক নাই, শুধু এখানে একটা মার্ক আছে, তার মানে এইটুকু পড়তে হবে। ওশানোগ্রাফি মানে হচ্ছে সমুদ্রবিদ্যা। তারপর দেখো মার্ক নাই, এখানে একটু আছে এই যে দুর্যোগ ব্যবস্থাপনা ডিজাস্টার মানে এটা পড়তে হবে। তারপর হচ্ছে এখানে আর কোনো মার্ক নাই, নিচে চলে আসে যে এখানে মার্ক আছে, শুধু লাল লাল মার্ক যেখানে আছে শুধু ততটুকু পড়বা, বাকিগুলো বাদ। লাল লাল যেখানে আছে আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এই বইটাও তোমরা রিডিং করতে হবে। তো ভূগোলের আমি কি কি দিচ্ছি, প্রথমত হচ্ছে যে তোমাদেরকে যে শীটটা দিলাম ডাইজেস্টের, সেটা দাগাই দিছি পুরোটা। তারপরে যে আমার যে নোটটা এইটা, আর লাস্ট হচ্ছে গিয়ে তোমাদের মেইন টেক্সট বুক, যেখানে যেখানে লাল মার্ক করা আছে সেটা। এইভাবে প্রিপারেশনটা নিবা, ভূগোল কমপ্লিট। সাবজেক্টিভ জিকের একটা সাবজেক্ট শেষ, টোটাল সাবজেক্টিভ জিকে হচ্ছে 10টা, সেভাবে একটা কমপ্লিট হলো আর কি।